আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব, রাসায়নিক পরিবর্তন। একটু কঠিন, আর হচ্ছে যে সবগুলা টপিক লাগে না, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য সব টপিক লাগে না। দ্বিতীয়ত হচ্ছে পিএইচ এর ম্যাথগুলো, সেগুলো একটু হাতে কলমে করার প্র্যাকটিস থাকতে হবে। আমিও কিছু করাই দিব, কিভাবে করেছি সেটাও বলে দিব। আর হচ্ছে কিছু ভিউস নিয়ে লাইন আছে, সেগুলো একটু পড়া যায়, কিন্তু আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্টলি পিএইচ এর টপিকগুলো আসতে পারে। আরেকটা হচ্ছে যে কি, ওই যে বৈশিষ্ট্য, কোন ক্রমের বৈশিষ্ট্য কীরকম হয়, ওই রিলেটেড এমসিকিউগুলোও কীভাবে আসলে শর্টকাটে মানে অঙ্ক না করে সলভ করা যায় সেটাও বলে দিব। মোটামুটি একটু পড়া আছে, একটু লেন্দি টপিক। আর এই চ্যাপ্টারটা যখন আমি ইন্টারে ছিলাম তখন প্রচুর ফালতু লাগতো আর কি, কজ হচ্ছে আমি ওইটা ক্লাসগুলো করতে পারি নাই। আমার একটা বন্ধু আমাকে এই চ্যাপ্টারটা বুঝাই দিছিল। তো ফ্রেন্ডের কাছে আসলে পড়াশোনা বুঝলে না, সেই জিনিসটা অনেক লং লাস্টিং থাকে আলহামদুলিল্লাহ। তো এক প্রকার এই ক্লাসটা ওকেই ডেডিকেট করা বলা যায়। আর হচ্ছে যে একটু পরীক্ষার শেষ কয়েকটা দিন আছে, এটাই বলবো যে এখন তোমরা আমার থেকে বেশি জানো। জিনিসটা হচ্ছে তোমরা আসলে আমার থেকে বেশি জানো। মেইনলি হয় কি, পরীক্ষার হলে তোমাদের হচ্ছে একটু মাথাটা ঠান্ডা রাখা লাগবে। মানে পারা জিনিস ভুল করা যাবে না, সহজ জিনিস ভুল করা যাবে না। আমি আমার লাইফে যত মারা খাইছি, এই জন্যই একটা জিনিসের জন্যই মারা খাইছি, যে আমি সহজ জিনিস ভুল করে আসতাম। কঠিন জিনিস সলভ করতে পারতাম, কিন্তু সহজ জিনিসে আটকায় যায় কেন জানি। তো তোমরা এই জিনিসটা করবা না, সহজ জিনিসগুলো ভুল করবা না। সহজ জিনিস যদি পারো তাহলে ইনশাল্লাহ হচ্ছে ভালো একটা রেজাল্ট হবে আশা করতেছি। আর এই কয়েকটা দিন সবসময় একটু চেষ্টা করবা যে প্রত্যেক দিন একটা করে এক্সাম দেওয়ার, 10টা টাইমটা করে, যাতে তুমি হচ্ছে যে বুঝতে পারো কি যে আমি এই এমসিকিউটা ভুল করছি। নাম্বার ফ্যাক্টস না, আমার স্যার সবসময় আমাকে বলতো একটা কথা, যে তুমি পরীক্ষার আগের দিনও কম পাও সমস্যা নেই, কিন্তু পরীক্ষার দিন যেন তুমি একটা বেস্ট মার্ক পাও। তো টপিকটা পড়বা, যে কি মানে কোথায় ভুল করছি, ওই টপিকে কি ভুল হয়েছে, নিজেকে সবসময় জিজ্ঞাসা করবা আমি কেন এই এমসিকিউটা ভুল করছি, বেসিক পারি না নাকি ক্যালকুলেশনে ভুল করছি। মানে জাস্ট এই কয়েকটা দিন এই জিনিসটা করবা, একদম স্মুথলি। সব পারার দরকার নাই, মোটামুটি 70% হচ্ছে যে কি টার্গেট রাখবা। তো একটু মানে সলভ করবা কোশ্চেন। আর হচ্ছে যে আল্লাহর কাছে চাইবা যেন পরীক্ষার হলে হচ্ছে মাথা ঠান্ডা থাকে, ঠান্ডা মাথায় যেন ফুল আনসার করে বাইর হতে পারো, মানে ফুলের সবগুলো এমসিকিউ যতটুকু সম্ভব হাইয়েস্ট এমসিকিউ দাগায় বাইর হতে পারো। মোটামুটি একটা রেঞ্জে পরীক্ষা দিয়ে যদি মনে হয় যে না এতটুকু দাগাই, আসলেই হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। অ্যাটলিস্ট 80% দাগাবা, এমসিকিউ হচ্ছে 80% টু 90% দাগানো উচিত। যদি আমি 80% এমসিকিউ বুঝে দাগাই নাই, 75টা দাগাই বসেছিলাম, মানে স্যার নিষেধ করছিল আর কি। অনেক কাহিনী আছে এগুলার। তো এই আর কি কথাবার্তা। আচ্ছা, আমরা চ্যাপ্টারটা শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি। তেমন কিছু লাগে না, জাস্ট 12টা হচ্ছে যে নিয়ম আছে সেটা একটু মাথায় রাখিও। অম্লধর্মী হচ্ছে সালফার অক্সাইড, বলছিলাম অধাতু অম্লধর্মী হয়। আর এগুলাতে কিছু কথা লাগতেছে না, জাস্ট 12টা নীতি আছে, নীতিগুলোর একটু নামগুলো মানে হেডলাইনগুলো একটু মাথায় রাখবা। দেখো এখানে আমি কয়েকটা কথা একটু হাইলাইট করে রাখছিলাম। সর্বোত্তম হচ্ছে অ্যাটম ইকোনমি, ন্যূনতম হচ্ছে ঝুঁকি পদ্ধতি ব্যবহার, আর অ্যালকোহল প্রোপিন, অ্যালাইল অ্যালকোহল যৌগটি প্রোপিন থেকে দুটা পদ্ধতিতে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার আর কি। এরপর হচ্ছে গ্রিনার পদ্ধতি, হচ্ছে যে কি ক্লোরিনের বর্জন। হ্যাঁ, ক্লোরিনকে বর্জন, কোনটা ক্লোরিন। আরেকটা কথা লাগে হচ্ছে ন্যূনতম উপজাতক। একটু জিনিসটা দেখো, প্রভাবনের প্রয়োগ, ন্যূনতম উপজাতক, ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার, আর হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। জিনিসটা হচ্ছে ন্যূনতম ওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ হয়েছে এটা একটু মাথায় রাখবা, সর্বোত্তম ওয়ার্ডটা কোথায় ইউজ হয়েছে সেটা একটু মাথায় রাখবা। আর এদিকে ক্লোরিন, এটাই। আর এখানে কিছু লাগতেছে না আপাতত। আচ্ছা, এখানে একটা কথাবার্তা আছে যে ম্যালিক অ্যানহাইড্রেট, যেটা সেটার হচ্ছে সংশ্লেষণের দুটো পদ্ধতি আছে, বেঞ্জিনের জারণ আর হচ্ছে বিউটিনের জারণ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এবার মেবি গুচ্ছের প্রশ্ন হচ্ছে যে কি যশোর প্রযুক্তি করবে, তাই না? জাস্ট ওদের ম্যাথ রিলেটেড ফ্যাকাল্টিগুলো একটু মানে যতটুকু শুনছি আর কি, আর অনেক ভালো। তো ম্যাথ হয়তো একটু পেঁচাইতে পারে বা হচ্ছে পেঁচাবে না, যাই হোক একটু ভালো মতো প্রস্তুতি নিবা। আর হচ্ছে যে এই কয়েকদিনে গত 2টা বছর বুঝছে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছিল, সেগুলো একটু রিভাইজ দিয়ে নিবা। হ্যাঁ, তাহলে মানে মোটামুটি একটু শিওর থাকা যায়।
আর কেমিস্ট্রিতে আসলে এই যে বাংলা লাইন পড়াচ্ছি, বাংলা লাইন রিলেটেড জিনিসপত্র কম আসে। তোমার অর্গানিক কেমিস্ট্রিটা প্রচুর পরিমাণে মানে টাচে রাখবা এই কয়েকদিন, জাস্ট অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড যত কিছু পারো সেই জিনিসগুলো একটু টাচে রাখবা। বাট এইগুলো যে তোমার একদম ধরো ফাইনাল লাস্ট রিভাইস হিসেবে তোমার পড়ার মধ্যে মাথায় পড়াগুলো ঢুকাই দিচ্ছি এটাই। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রির যে অন্যতম নীতি অ্যাটম ইকোনমি, সেটা কি? তোমার কাঙ্ক্ষিত উৎপাদকে হচ্ছে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণুতে হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে পার্সেন্ট। এই এর একটা ইকোনমির সূত্র টুত্র আছে, জাস্ট একটু ম্যাথমেটিক্যালি দেখাই। মানে তোমার একটা রিয়াকশন দেখাইছে, ধর এই রিয়াকশনটা, হ্যাঁ, উৎপাদের যে টুমো C4H2O3 কে 100% দিয়ে জাস্ট মোট যেটা তোমার যা যা লাগে সেটা ভরটাকে দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজ আছে সেটাই, এগুলা গেছে। আর স্মোকের ক্ষেত্রে হচ্ছে যে কি তোমার দুই পিএইচ হচ্ছে 2 হয়, সালফার অক্সাইড হয়, SO2 গ্যাসটা থাকে। তো S হচ্ছে স্মোক, আর S হচ্ছে যে কি সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আর কি। তো এখানে একটু সবুজ রসায়ন নিয়ে কথাবার্তা আছে। দেখো, ভেজিটেবল অয়েল থেকে হচ্ছে আমরা গ্লিসারিন পাবো। কি পাবো? গ্লিসারিন পাবো, উপজাতক হিসেবে গ্লিসারিন হয়। এবার আসে বিক্রিয়ার দিক, একমুখী উভমুখী প্রক্রিয়া। একমুখী প্রক্রিয়া মানে হচ্ছে একদিকে রিয়াকশনটা হবে, মেইনলি কি হয়, পটাশিয়াম ক্লোরাইডটা ভেঙে পটাশিয়াম ক্লোরাইড হয়। KCl ও হচ্ছে যে কি অক্সিজেনের মধ্যে কোনো বিপরীত বিক্রিয়া ঘটবে না, মানে কোনো বিক্রিয়া ঘটবে না, আবার এখান থেকে এখানে বিক্রিয়া হয়ে এরকম কিছু হবে না। আর উভমুখী মানে তো বোঝাই যাচ্ছে, মানে দুই দিকেই হচ্ছে যে রিয়াকশনটা একটা থাকবে, মানে আমি এদিক থেকে এদিকেও যেতে পারবো, আবার টেম্পারেচার দিয়ে এদিক থেকে এদিকেও চলে আসতে পারবো, এই যে উভমুখী বিক্রিয়া। তো এই চাই যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হালকা বেগুনি হবে, H2+I2 রিয়াকশন টেকশন। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবো, একটা জিনিস মুখস্থ রাখার দরকার নেই। উভমুখী, উভ যখন বলতেছি উভয় দিক থেকে শুরু হবে। এখন একটা জিনিস দুই দিকে হচ্ছে, তখন ওটাকে আর শেষ হবে, মানে দুই দিকে কাজ তো হয়ে যাচ্ছে, তো এগুলো সম্পূর্ণ হয় না আর কি। উভমুখী বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। মানে সাম্যাবস্থা জিনিসটা কি, মানে একটা সার্টেন সিচুয়েশন, মানে একটা পজিশন যেখানে থাকার পর চেঞ্জ হয় না। ধরো একটা ব্যালেন্স, মানে একটা সিঙ্গেল পয়েন্ট এভাবে ব্যালেন্স হয়ে আছে, এটা নড়তেছে না, এদিকেও যাচ্ছে না এদিকে যাচ্ছে, তো এটা সাম্যাবস্থায় আসার প্রবণতা। তো এরকম চিহ্ন দিবা। আরেকটা হচ্ছে যে কি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার মান হার বিক্রিয়ার হারটা যদি সমান হয় তাহলে হচ্ছে সাম্যাবস্থায় উপনীত হবে। মানে আমি ধরো একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই দুইটা ডিস্টেন্স যদি সমান হয়, এই পয়েন্ট হচ্ছে সাম্যাবস্থা। তো ডিস্টেন্সটা যদি সেম হয়ে যায় তখন হচ্ছে যে কি তোমার সাম্যাবস্থা থাকবে, এটাই বলতে চাচ্ছে। একমুখী আর উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর, একটু যদি তোমার টিচারদের থিওরি বেস কোশ্চেন করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে যে এই লাইনগুলো থেকে কোশ্চেন আসতে পারে, যেমন কি বদ্ধ পাত্র উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্র একমুখী করে, মানে বদ্ধ থাকবে সেটাকে খুলে ফেলবো। তারপর বিক্রিয়াজাত অধ্যক্ষেপকে আলাদা করবে, এরপর রাসায়নিকভাবে উৎপাদ থেকে বিক্রিয়স্থলকে হচ্ছে আলাদা করে দিব। এই রিয়াকশনটা ক্ষেত্রে একটু রিয়াকশনটা একটু মাথায় রাখা রাখে যে ইথাইল অ্যাসিটেটের সাথে পানির বিক্রিয়া করলে হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড হয়, এটাই। এরপর হচ্ছে সোডিয়াম অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে NaOH যুক্ত করলে তাহলে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট আর হচ্ছে পানি উৎপন্ন হবে। এটা জাস্ট তোমার এই যে Na টা এখানে শিফট হয়ে যাচ্ছে, আর C2H5OH এগুলো একসাথে হয়ে যাচ্ছে। Na এর সাথে হচ্ছে যে কি তোমার CH3COO Na হয়, আর দিকে এগুলো যুক্ত হয়ে যায়, C2H5OH হয়ে যায়। তো বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়ার হারও, বিক্রিয়ার হার জিনিসটা কি, প্রতি একক সময়ে বিক্রিয়া ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়া সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে হচ্ছে বিক্রিয়ার হার বলে। জিনিসটা কি, ঘনমাত্রা পরিবর্তনকে হচ্ছে সময় দিয়ে ভাগ করব, এটাই, ব্যয়িত সময় দিয়ে ভাগ করবো। আর যখন বিক্রিয়ার হারের একক খুঁজতেছি আমরা ঘনমাত্রা পরিবর্তনকে হচ্ছে মোল পার লিটার দিয়ে প্রকাশ করি, আর যে সময়, একক সময় যদি বলছে সেকেন্ড, তো ওইখান থেকে তোমার এককটা আসছে যে মোল, L−1 S−1 MS−1 হচ্ছে তোমার মেনলি বিক্রিয়ার হারের একক। তো বিক্রিয়ার হার ধ্রুবকের একটা সূত্র আছে, ভরক্রিয়া সূত্র থেকে হচ্ছে বিক্রিয়ার হার। তো ভরক্রিয়া সূত্র জিনিসটা কি, এখানে বলছি কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়কের হার ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণের প্রতি মোল সংখ্যার ঘাতে উন্নীতকরণ সক্রিয় ভরের সমানুপাতিক। লাইনগুলো অনেক পেঁচানো, অনেক উল্টাপাল্টা জিনিস টাইপসের কথাবার্তা, লাগবে না। মোল L−1টা মাথায় রাখিও, থিওরি বেস কথাবার্তা এখন লাগবে না, এগুলো হচ্ছে যদি তুমি ইন্টারে থাকতে তখন লাগতো। জিনিসটা মানে মেনলি হচ্ছে -dc/dt -dx/dt একটা সমানুপাতিক সম্পর্ক আর কি, এটাই। সমানুপাতিক সম্পর্ককে তোলার জন্য তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট আনসার কে, এটা বুঝাইছে। তারপর এখানে কথা হচ্ছে বিক্রিয়ার হারের একক কি, মোল L−1 S−1 অথবা হচ্ছে MS−1, এটাই। বিক্রিয়ার গতিসূত্র কি, গতিসূত্রটা হচ্ছে মেনলি মানে তোমার কোনো বিক্রিয়া পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ দ্বারা বিক্রিয়ার হার বা বেগের মধ্যে ঘনমাত্রার একটা সম্পর্ক সৃষ্টি করতে পারবো সেটা হচ্ছে বিক্রিয়ার গতিসূত্র। একটু থিওরি বেস কথাবার্তা স্কিপ করো যতবার স্কিপ করো। বিক্রিয়ার হার হচ্ছে R = K, এগুলো লাগবে না। হার ধ্রুবকের সংজ্ঞা একক, দেখো হার ধ্রুবকের সংজ্ঞাটা একটু লাগবে, হ্যাঁ।
একক মোলার ঘনমাত্রা বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ওইখানে একক মোলার ঘনমাত্রা বলছে, আর যখন আমরা বিক্রিয়ার এটা পড়তেছিলাম, বিক্রিয়ার হার পড়তেছিলাম, তখন কি বলছে প্রতি একক সময়ে তোমার যে ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়া সৃষ্টি হওয়া সেটাই। তো বিক্রিয়ার হারের ধ্রুবক বৈশিষ্ট্য আছে যে হচ্ছে সেটা একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সব সময় নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়। একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রেও বিক্রিয়ার হার ধ্রুবক এর মানও ভিন্ন ভিন্ন হয়। বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়, হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার বেগ হচ্ছে যে কি কম হয়। তো বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে বেগের একটা সমানুপাতিক সম্পর্ক হয়। তো এইখানে ক্ষেত্রে এই লাইনটা মেনলি বুঝাচ্ছে টেম্পারেচার হচ্ছে সেম হবে, বাকি ওটা হচ্ছে ভিন্ন ভিন্ন। বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে ধ্রুবক ব্যাগের হার ধ্রুবকের সাথে বেগের একটা সমানুপাতিক সম্পর্ক আছে, তারপর টেম্পারেচার সেম কিন্তু ভিন্ন, একটু মাথায় রাখা লাগে। এবার বিক্রিয়ার হার আর হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের পার্থক্যটা একটু বলবো। দেখো হারটা কি বলছিলাম, প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয়, আর ওটা কি বলছি একক মোলার ঘনমাত্রার কোনো বিক্রিয়ার হারকে হচ্ছে হার ধ্রুবক করবো। তো টেম্পারেচারে হচ্ছে যে কি তোমার হার পরিবর্তন হবে, আর ওখানে হচ্ছে যে কি হার ধ্রুবকের মান আর হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হবে, এটা বলছে। বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়, আর এখানে বলছে তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়, দুইটাই পরিবর্তিত হবে। এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করো তাহলে বিক্রিয়ার হার পরিবর্তন হবে, আর এখানে পরিবর্তন হবে না। জিনিসটা হচ্ছে একক মোলার ঘনমাত্রা যখন কারবার করতেছে তখন হচ্ছে যে তোমার তাপমাত্রা স্থির রেখে হচ্ছে ঘনমাত্রা যা কিছুই করি না কেন, হার ধ্রুবক যেহেতু ধ্রুবক কনস্ট্যান্ট বলতেছে, কনস্ট্যান্ট জিনিসটা পরিবর্তন ঘটবে না, তাই না? তো এটা তোমার বিক্রিয়ার হারটা হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভর করবে, আর বিক্রিয়ার হার ধ্রুবক কে হচ্ছে ঘনমাত্রার উপর নির্ভর করবে। কারণ কি হার ধ্রুবক বলতেছে না, কনস্ট্যান্ট, তো হচ্ছে যে কি মানে ঘনমাত্রার উপর নির্ভর করতেছিল। তো একটা একক আছে মোলার ইনভার্স 1, তারপর হচ্ছে যে কি এমএস ইনভার্স 1, আর এখানে আছে যে বিক্রিয়ার ক্রম নির্ভর করে যে তোমার রিঅ্যাকশনটা কিরকম সেটার বেস। এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে তোমার একক সময়ে, আর এখানে হচ্ছে একক মোলার, দ্বিতীয় হচ্ছে এটা ঘনমাত্রার উপর নির্ভর করবে, এটা করবে না, এটাই। আর এককগুলো একটু মাথায় রাখি। তো থিওরি বেস কথাবার্তা বললে এটা একটু লাগবে যে এল যে সে হচ্ছে তোমার ঘনমাত্রার উপর নির্ভর করে বিক্রিয়ার হার অথবা গতিবেগ বিক্রিয়াসমূহ, মানে বিক্রিয়ার হার বা গতিবেগ প্রধানত বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার উপর নির্ভর। ঘনমাত্রা যেটা তোমার সেটা হচ্ছে যে কি মানে উইলথেমি যে সে হচ্ছে বলছে আর কি, উইল দিয়েও বোঝা যায়। আমি মাথায় রাখতাম যে মানে উইল আমাদের কিছু একটা কাজ ইচ্ছা শক্তি লাগে, তাই না, উইল পাওয়ার বলি উইল। তো ঘনমাত্রার জিনিসটা হচ্ছে উইলের সাথে একটা মিক্স আপ আর কি, ঘনমাত্রার উপর নির্ভর করে ওই কথাটা বলার জন্য একটা ইচ্ছা শক্তি দরকার ছিল। আচ্ছা, অতি ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে ds বাই dt হচ্ছে সমান হয়, এগুলো লাগবে না আসলে বাইকা পড়াশোনা। এখানে এই যে সময় বিপরীতে মোলার ঘনমাত্রার উপর নির্ভরশীল, জিনিসটা কি হয়, যে কোনো বিক্রিয়ার হার নির্দিষ্ট নয় বরং সময়ের বিপরীত মোলার ঘনমাত্রার উপর নির্ভরশীল। তো dc বাই dt dx বাই dt সি ইকুয়াল টু টি, বিক্রিয়ার ঘনমাত্রা x ইকুয়াল টু টি হচ্ছে যে উৎপাদের হচ্ছে ঘনমাত্রা সমান বোঝাচ্ছে আর কি। এগুলো লাগে না, এখানেও লাগে না। আচ্ছা, একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো লাগে, একটু বুঝাই তোমাদেরকে, জাস্ট ইয়াটা একটু পড়ো। গড় বিক্রিয়ার হারটা সূত্রটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বা সময়। তো একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা হচ্ছে যে কি 0.1 মোল অ্যালিমাস থেকে 20 সেকেন্ড পর। দেখো এখানে তোমার ইনিশিয়ালটা দিছে, তারপর 20 সেকেন্ড টাইম দিছে, ঘনমাত্রা 0.05 মোল অ্যালিমাস 1 হলে তাহলে এটা হচ্ছে শেষ ঘনমাত্রা। তারপর হচ্ছে যে ওই বিক্রিয়কের হার কত, আমরা বিক্রিয়কের হারের ক্ষেত্রে কি বলছি যে মাইনাস ডেল এ বাই ডেল টি। এখন কোনো কিছু পরিবর্তন বলতে কি বোঝায়, শেষ থেকে শুরুটা বাদ দিব। তো 0.05 থেকে 0.1টা বাদ দিছি, হিসাব নিকাশ করছি, 2.5 × 10⁻³ আসছে। জিনিসটা জাস্ট একটু বুঝো, এখানে 0.05 দিলে তুমি জাস্ট দশমিকের পর মানে দশমিক তুলে দিলে একের পর দুইটা শূন্য 100 বসাইছি, তো 5কে তুমি 20 দিয়ে ভাগ করো 4, 1/400 আসছে, তো 1/4 মানে কত তোমার 0.25 কে 1000 দিয়ে ভাগ করো 2.5 × 10⁻³, শেষ। তো এত কিছু লাগে না, জাস্ট 5কে 20 দিয়ে ভাগ করলে তোমার কত হয়, 1/4 হয় না, তো 1/4 মানে 2.5 রিলেটেড কিছু একটা। তো 2.5 রিলেটেড তো একটাই এমসিকিউ, একটাই অপশন আছে, বাকিগুলো তো 2.05, তাহলে এগুলো হবে না, এটাই উত্তর হবে। যত সহজে তুমি জিনিসগুলো আসলে মাথায় সেট করতে পারো ততই ভালো। আচ্ছা, এবার ক্রম নিয়ে কিছু কথাবার্তা বলবো, একটু শান্ত মাথায় চিন্তা করবে, একটু শান্ত মনে শুনবা। তোমার প্রশ্ন আসতে পারে রিয়াকশন দিয়ে যে কিরকম বিক্রিয়া হার মানে কয় নাম্বার বিক্রিয়া হার পড়ছে, কি হয়েছে কি না হয়েছে, একটু মাথায় রাখবা। হ্যাঁ, দেখো n = 0 হলে সেটা তোমার শূন্যক্রম বিক্রিয়া হবে, শূন্যক্রম বিক্রিয়ার উপর ঘনমাত্রা নির্ভরশীল নয়।
এখন তোমরা যদি কোনো সময় পরীক্ষার কোশ্চেনে ঘনমাত্রা রিলেটেড কোনো লাইন লিখে, তাহলে ধরে নিবা যে ওটা শূন্য ক্রমের বিক্রিয়ার কথা বলে নাই, অন্য বিক্রিয়ার কথা বলছে। দ্বিতীয়ত, তোমার যখন ইউভি আলোক রশ্মিটা দিবে তখন ধরে নিবা যে হচ্ছে তোমার শূন্যতম বিক্রিয়ার কথা বলছে, ঠিক আছে? তো এটা বিক্রিয়ার হারের একটা তোমার ধ্রুবক আছে, মোলার ইনভার্স 1, অ্যাস ইনভার্স 1। জিনিসটা মাথায় রাখবে, দুইটা কথা। একটা হচ্ছে যে কি ঘনমাত্রা দিলে পরীক্ষার হলে মানে কোশ্চেনের একটা তোমার উদ্দীপক টাইপসের কিছু দিছে ধরো, তো ঘনমাত্রা ওয়াটটা বা ঘনমাত্রা রিলেটেড তোমার কোনো রেঞ্জ দিলে ধরে নিবা ওটা শূন্যতম বিক্রিয়া ছিল না। আর যদি আলো রশ্মি দেয়, সূর্য আলো রশ্মি দেয়, তাহলে চোখ বন্ধ করে দাগাই দিবা যে ওইটা তোমার মানে শূন্যতম বিক্রিয়া ছিল, শূন্যক্রম বিক্রিয়াটা ছিল। এবার সে প্রথম ক্রম বিক্রিয়া, সেটার ক্ষেত্রে একটা দেখো 2NO2O5 4NO2 প্লাস O2, এটা কোনো সমতা নাই। তো জিনিসটা আমি একটু মাথায় রাখার জন্য কি করছিলাম, এরকম করে শিফট করে দিছিলাম, মানে এই রিয়াকশনটাকে 2 দিয়ে ভাগ করছি আর কি, 2NO2 হাফ O2। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার শূন্য শূন্য, ঠিক আছে, শূন্যটা তো বুঝাই গেছে, এক 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 না এখানে 2NO2 তো ওইটার ক্ষেত্রে মাথায় রাখবে প্রথম ঘাতের উপর নির্ভরশীল। তো MS ইনভার্স 1 কে M দিয়ে ভাগ করলে S ইনভার্স 1। এই জিনিসটা শর্টকাটটা আমি তোমাদেরকে একটু শিখাই দিব সামনে। তারপর 2H2O2 এক এক, এদিকে 2 বইছে। তারপর 2NOCl, ওটা দেখো সমতা ভাঙছে বিক্রিয়াটা, 2NO আর Cl2 হয়েছে। জিনিসটা হচ্ছে মেলে তোমার সরি এক ক্রমের বিক্রিয়াতে ছিলাম, এক ক্রমের বিক্রিয়াতে তোমার সমতা থাকবে না, ঠিক আছে? আর 2 ক্রমের বিক্রিয়াতে হবে কি 2 পাবো। দেখো 2H হয়েছে, তারপর 2 ইউজ করছি, এদিকে 2 ইউজ করছি, আবার এদিকেও 2 ইউজ করছি। দ্বিতীয় ক্রমের বিক্রিয়াতে হচ্ছে যে কি তোমার 2 থাকবে। প্রথম ক্রমের বিক্রিয়াটা আবার ঘনমাত্রার ঘাত মানে ঘনমাত্রার উপর নির্ভর করবে। আর দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটা কি হবে বলতো, যে বিক্রিয়ার হার একটি বা দুটি বিক্রিয়কের ঘনমাত্রার দ্বিতীয় ঘাতের উপর নির্ভরশীল, দ্বিতীয় ঘাতের উপর। তো আবার MS ইনভার্স 1 কে M স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে M ইনভার্স 1 S ইনভার্স 1 আসবে। আর তৃতীয় ক্রমের যেটা বিক্রিয়া, সেটার ক্ষেত্রে হচ্ছে ঘনমাত্রার ঘাতের উপর নির্ভরশীল হবে। তো এটাতে হচ্ছে তোমার সমতা নাই, কিন্তু এটাতে দেখো 2 আর 1 হচ্ছে 3 হবে, এদিকেও দেখো 2 3, মানে মেইনলি তুমি মাথায় রাখবা সমতা নাই। এটার রিয়াকশনটা একটু যদি ভেঙে লিখি, টয়েস NOCl টয়েস NO আর প্লাস Cl2, তো মানে এটাকে যদি আমি সমতা করি আর কি, তখন কি হয় দেখো টয়েস NOCl আর দিকে 2 আর 1 এর 3, তৃতীয় ক্রমের বিক্রিয়া হচ্ছে 3 পাচ্ছি, দ্বিতীয় ক্রমে 2 পাচ্ছি, প্রথম ক্রমে 1 পাচ্ছি। একটার জন্য জাস্ট রিয়াকশনটা এভাবে একটু মাথায় রাখবা, আর 2 3 এর জন্য এভাবে রিয়াকশনটা মাথায় রাখবা। রিয়াকশন রিলেটেড কোশ্চেন আসতে পারে। তো কিছু কথাবার্তা আছে, এবার ম্যাথমেটিক্যাল কিছু কথাবার্তা আছে, সূত্রটা একটু লাগবে। আর তেজস্ক্রিয় ভাঙন হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে তোমার পরীক্ষায় কোনো ম্যাথ করতে হবে না। মানে যদি একটা অঙ্ক দিয়ে বলে যে তোমার হচ্ছে যে কি এটা কি ধরনের কোন ক্রমের বিক্রিয়া পড়ছে সেটা একটু বলো, তাহলে তোমার আর কষ্ট করে ম্যাথটা করে দিতে হবে না, তুমি বলতে পারবা যে এটা শূন্য ক্রমের বিক্রিয়া বা প্রথম ক্রমের বিক্রিয়া বলে দিতে পারবে। ফার্স্ট অফ অল, প্রথম ক্রমের বিক্রিয়া কখন হচ্ছে সম্পূর্ণ শেষ হবে না। আর তারপর হচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়া হচ্ছে যে অধ্যায়ের উপর নির্ভর করবে না। তাহলে অধ্যায় রিলেটেড যখন ইনফরমেশন দিবে, আমরা তখন বুঝে নিব যে এটা তোমার প্রথম ক্রমের বিক্রিয়ার কথা বলতেছে না, অন্য কোনো বিক্রিয়ার কথা বলতেছে। তারপর হচ্ছে যে কি প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, আবার শূন্য ক্রমেরটাও কিন্তু করে না, কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা K1 এর মান ধ্রুবক থাকে। তো একটা সূত্র আছে K1 = 2.303/T ইন্টু লগ A বাই A মাইনাস এক্স। A আর A মাইনাস এক্স কি মোলার ঘনমাত্রার অনুপাত হিসেবে কাজ করে। এখানে অনেক কথাবার্তা আছে, প্রথম ক্রমের বিক্রিয়া কেন হচ্ছে যে কি অধ্যায়ের উপর নির্ভর করে, জাস্ট মাথায় রাখি অধ্যায়ের উপর নির্ভর করে না। সূত্রগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এই টাইপসের ছোট ছোট ম্যাথগুলো বুঝছো, তোমার একটু চোখে দেখা দেখা লাগে, তো দরকার হলে রেঞ্জগুলো একটু মুখস্থ করে ফেলেও সমস্যা নেই, জাস্ট এখনই দেখতেছো তো এই এক দেখায় দেখে না যে 4.62 × 10⁻² মিন ইনভার্স 1 টাইপসের তোমার একটা ম্যাথ দিছিল পরীক্ষার, যে যদিও এই টাইপসের ম্যাথগুলো তোমার একটু হাতে কলমে করা কঠিন, স্কিপও করতে পারো, চাইলে করতে পারো, কোনো ঝামেলা নেই, বাট এই যে রেঞ্জের অঙ্কগুলো, এগুলো তোমার এক লাইনে প্রশ্ন, তো এগুলো একদম চলে আসতেই পারে। আচ্ছা, আমি বলি পরীক্ষায় হচ্ছে যে কোন এক সময় মেবি আমি একটা কোশ্চেন পাইছিলাম, কোশ্চেন আসছিল যে তোমার কোন একটা বিক্রিয়া 30% সম্পন্ন হয় 60 মিনিটে, ওটা কি ক্রমের বিক্রিয়া ছিল। দেখো সেম লাইন, এই লাইনটাই ছিল, কিন্তু বইয়ের এই লাইনটাই ছিল, কিন্তু ওটা লেখা আছে প্রথম ক্রম। এখন আমি কিভাবে মাথায় রাখছিলাম দেখো, আমি যেভাবে সলভ করছিলাম, অপশানে ছিল শূন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দেখো আমি একটু আগে পড়ছি যে শূন্য ক্রমের বিক্রিয়ায়, আচ্ছা হ্যাঁ, অধ্যায়ের কথা বলছে, উক্ত বিক্রিয়াটির অধ্যায়ের কথা বলছে, অধ্যায় রিলেটেড কথাবার্তা আমরা শুধু প্রথম ক্রমের বিক্রিয়া বুঝছি, এটা একটা দিক। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে কি
30% সম্পন্ন হয়, কখনো শেষ হয় না, কিন্তু 30% সম্পন্ন হচ্ছে, তার মানে তোমার আবার একটা চান্স আছে যে প্রথম ক্রমে বিক্রিয়া হয়। আর সময়ের কথাবার্তা দিয়ে ম্যাথ রিলেটেড তো একটা ম্যাথই ছিল আমাদের, তাই না? এই যে এই সূত্রটা দিয়ে তো তোমার যে ম্যাথটা ছিল সেটা তো প্রথম ক্রমের বিক্রিয়া ছিল, তো ওই এমসিকিউটা তো অবভিয়াসলি প্রথম ক্রমের বিক্রিয়া হবে। শূন্য ক্রমে কেন হচ্ছে না? কারণ হচ্ছে তোমার কোনো আলোর প্রভাবও ইউজ করতেছি না। আবার যদি তুমি রিয়াকশনটাও দাও তখনও কিছু কথাবার্তা আছে দ্বিতীয় আর তৃতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে। এইভাবে একটু চিন্তা করতে হবে। প্রথম ক্রমের বিক্রিয়ার বৈশিষ্ট্য দিচ্ছে আমাদের সম্ভাবনা বেশি প্রথম ক্রমের বিক্রিয়া হচ্ছে যে রিলেটেড কোয়েশ্চেন আসার, ওভাবে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা তো একদমই তোমার সোজা আছে আলহামদুলিল্লাহ। একটু বুঝাই দিই। প্রথম ক্রমে প্রারম্ভিক ঘনমাত্রা দিচ্ছে 0.6 মোলার ইনভার্স থেকে 0.02 মোল ইনভার্স 1, তো বলছে 5 মিনিটের সময় লাগে বিক্রিয়া হার ধ্রুবক কত। সূত্র তো প্রথমে লিখে দেবে, আমরা চেষ্টা করবো সবসময় হচ্ছে কি শর্ট করা। তো বলছে 5 মিনিট পর হচ্ছে 0.2 হয়েছে, আর এমনিতে হচ্ছে যে 0.6 0.2 দিয়ে ভাগ করবো, 6কে 2 ভাগ দিয়ে ভাগ করে 3, তো লগ 3 এর মান বসাবা, এরপর জাস্ট হিসাব করে দেখো 2কে 5, আমরা আড়াইকে 5 দিয়ে ভাগ করলে কত হয়? হাফ হয় না? হ্যাঁ, হাফ হয়। তো হাফটার যে মানটা 3 এর লগ 3 এর যে মানটা সেটাকে আরো হাফ করলে অবভিয়াসলি 0 পয়েন্ট সামথিং আসবে, তাই না? এক তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধরো লগ 3 এর মান তো মোটামুটি তোমার ছোট হবে, মোটামুটি ছোট হবে না? তো ওইটাকে আবার তুমি হাফ 2 দিয়ে ভাগ করতেছো, তো অবভিয়াসলি 0.0 পয়েন্ট সামথিং উত্তর আসবে। এভাবে একটু চিন্তা করবা, মানে ম্যাথ না করে কিভাবে হচ্ছে যে আনসার বাই করা যায়। আচ্ছা, বিক্রিয়ার হারের উপর বিস্তারকারী নিয়ামক সমূহ তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনমাত্রা। তাপমাত্রার নিয়েও কথাবার্তা আছে। একটা জিনিস মাথায় রাখবা যে আর্হেনিয়াস যে সে তোমার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করছে, কথাটা বলছে তাপমাত্রার যে উপর নির্ভর করে সেটা, আর ঘনমাত্রার কথাবার্তা যেগুলো সেগুলো কে বলছিল যে এল উইফেমিও বলছিল। তো সাধারণভাবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সব বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তো এর কারণ কি? দেখো, তাপমাত্রা টেম্পারেচার বৃদ্ধি করছে, অবভিয়াসলি গতিবেগ বৃদ্ধি পাবে, একটা সংঘর্ষ হবে, সক্রিয়ণ শক্তিটাও লাভ করে হচ্ছে বিক্রিয়ার অংশগ্রহণ করে থাকবে এগুলো। তো সক্রিয় শক্তির একটা সংজ্ঞা আছে, একটু বলবো আমরা। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার বিক্রিয়কের একটি অংশ পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের গড় শক্তি যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়ার অংশের গ্রহণের উপযুক্ত অর্জন করে, ওই বিক্রিয়ায় হচ্ছে যে কি সক্রিয় শক্তি। বিক্রিয়কের যে অনুসমূহে উক্ত সক্রিয় শক্তি লাভ করে তাকে হচ্ছে যে কি সক্রিয় অণু বা অ্যাক্টিভেটেড মলিকুলাস বলে। আচ্ছা, বেশি বাংলা লাইনের কথাবার্তা আছে, রাখার দরকার নেই মাথায়, একদম রাখারই দরকার নেই। এগুলো তোমার ইন্টারে লাগে, এখন লাগে না। জিনিসটা মানে তোমার বেসিকটা হচ্ছে, ধরো তুমি একটা আইসক্রিম কিনতে চাচ্ছ, হ্যাঁ আইসক্রিম কিনতে যাচ্ছ, এখন তোমার টাকা লাগবে। এখন আইসক্রিম কেনার জন্য যে টাকাটা, সেটা একটা এক্সট্রা শক্তি দেওয়া, মানে তুমি একটা টাকা দিছো, দোকানে বলতেছে আরো টাকা লাগবে আমার, ওই যে একটা এক্সট্রা টাকা তোমার ইনকাম করে আবার এক্সট্রা টাকা দেওয়া আইসক্রিম কেনার জন্য, ওই জিনিসটা অনেক তোমার সক্রিয় শক্তির সাথে ম্যাচ আপ করে আর কি। আচ্ছা, আরহানিয়াসের সমীকরণের একটা সূত্র আছে, তো একটু সূত্র কোনটা কি সেটা একটু মাথায় রাখতে হবে। কে ইকুয়াল টু পি জেড ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। কে হচ্ছে যে হার ধ্রুবকের কনস্ট্যান্ট, তারপর পি হচ্ছে যে স্থানিক দিক বিন্যাস, কলিশন রেট জেড, আর এখানে আছে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব আছে, তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ। এইগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ এগুলো ভুল করার মতো জিনিস না, বইয়ের জিনিস ভুল করলে। আচ্ছা, মাইনাস কে কেলভিন একটা বাইর হয়। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, আরহেনিয়াস সমীকরণে লেখচিত্রের ঢালটা ছিল তোমার ঋণাত্মক কেলভিন, কিন্তু সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে ওটার মানটা হচ্ছে ধনাত্মক হয়। তা কোনো প্রদত্ত তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিক্রিয়ার জন্য সক্রিয় শক্তি যতই বেশি হবে, লেখচিত্রের ঢাল ততই হচ্ছে যে কি খাড়া হবে আর কি। মাইনাস যেহেতু কে কনস্ট্যান্ট একটা মান, নেগেটিভ যদিও কিন্তু কনস্ট্যান্ট মানটা, একটা সরলরেখা পাবো, ওইটা সক্রিয় শক্তির ধারণা দিবে, এগুলো লাগতেছে না। ওই ঢালটার একটু মাথায় রাখবা, মাইনাস কে যে ঢালটা ওটা -2.24 ইন্টু 10⁴ কেলভিন, এগুলো লাগবে না। বিক্রিয়ার হারের একক কি? মোল আর ইনভার্স 1 এগুলো তো জানোই, সবই পারো, শুধু পরীক্ষায় মাথা নষ্ট না করলে হবে। আচ্ছা, তাপ হারি উৎপাদী নিয়ে একটু কথাবার্তা লিখছি, একটু দেখে নাও, সমস্যা নেই। আচ্ছা, চাপের প্রভাব কি? তোমার হচ্ছে ঘনমাত্রার বৃদ্ধির সাথে সাথে সংঘর্ষ বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। আর ঘনমাত্রা হচ্ছে যে কি বলছিলাম, বিক্রিয়ার হারের বিক্রিয়ক ঘনমাত্রাতে একটা সমানুপাতি সম্পর্ক আছে, একটা সূত্রই পড়ছি আমরা এটা। এবার তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, সিম্পল কথাবার্তা। তাপ উৎপাদন যখন বলছে তাপ উৎপন্ন হবে, তাপ হারিতে হচ্ছে যে কি শোষণ হবে। একটু ইংলিশ টার্মগুলো মাথায় রাখবা, এক্সোথার্মিক আর এদিকে সাইন্ডোথার্মিক, একটু মাথায় রাখতে হবে। সক্রিয় শক্তি যে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হওয়া কালে যে একটা ন্যূনতম শক্তি প্রয়োজন, সেই ন্যূনতম শক্তিকে হচ্ছে আমরা সক্রিয় শক্তি বলবো, অ্যাক্টিভেশন এনার্জি বলবো।
এগুলো লাগবে না, এই বাংলা লাইনগুলো লাগবে না কিছু। আচ্ছা এখানে আসি, তাপ উৎপাদী হচ্ছে যে কি ড্যালেজ ঋণাত্মক, তাপ হারি হচ্ছে ড্যালেজ পজিটিভ। অ্যাক্টিভেশন তোমার যে শক্তিটা, আমার সক্রিয় শক্তিটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে কলিশন রেট, যে সূত্রের মধ্যে যা যা আছে আর কি। আচ্ছা বিক্রিয়ক সংগঠন, দেখো তুমি জাস্ট মাথায় রাখো যে বিক্রিয়ার যে সংগঠন সংঘর্ষ তথ্য, তোমার মাথায় একটা যদি ধরো তোমার নাকে যদি একটা ঘুষি মারে তাহলে জিনিসটা কি হবে আসলে, এটা দিয়ে মাথা রাখতে পারো। ধরো তোমার নাকে কেউ একটা ঘুষি মারছে, তো ঘুষি মারার জন্য প্রথম হচ্ছে কি একটা সংঘর্ষ হতে হবে, তাই না? তোমার হাতের সাথে ওর মানে তোমার নাকের সাথে ওর হাতের একটা সংঘর্ষ হতে হবে। তো এটাই প্রথম সূত্র হলো হচ্ছে যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাগুলো যেমন অণু, পরমাণু বা আয়নের মধ্যে হচ্ছে সংঘর্ষ হতে হবে। তারপর এখানে কথাবার্তা আছে। দ্বিতীয়টা হচ্ছে একটা সংঘর্ষ হওয়ার জন্য ন্যূনতম শক্তি লাগবে। ধরো তোমাকে আমি ঘুষিটা মারলাম নাকে, তো আমার এটা তো শক্তি লাগবে, না হলে আমি তোমাকে কেমনে ঘুষি মারবো, তুমি ব্যথা পাবা তো না। তো বিক্রিয়া পদার্থের মধ্যে একটা নির্দিষ্ট দিক বিন্যাস থাকতে হবে। ধরো আমি নাকে ঘুষি মারবো বলে যদি তোমার মুখে ঘুষি মেরে দিই, তো দিকটা আর ঠিক নেই। তো ওইটা আর কি, এটা দিয়ে মাথায় রাখবে যে কেউ তোমার যদি নাকে একটা ঘুষি মারতে চায় তাহলে কাহিনী কি হবে, ওইটা দিয়ে মাথায় রাখো। তো বড় গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে আক্রমণকারী বিক্রিয়ক যে বাধা পাবে, বাধা পাইলে হচ্ছে সেটাকে স্থানিক বাধা বা স্টেরিক বাধা। তো উৎপাদের বিক্রিয়কের কিছু কথাবার্তা আছে। ড্যালেজের মানে ঋণাত্মক হলো হচ্ছে তাপ উৎপাদী, ড্যালেজের মানে পজিটিভ হলো হচ্ছে তাপ হারি। জিনিসটা কি মানে তাপ উৎপাদীর ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে, তাপ হারির ক্ষেত্রে উৎপাদের পরিমাণটা হচ্ছে বেশি থাকে। এখন ধরো তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে, তাপ হারি করলে তখন তোমার তাপমাত্রা বাড়ালে হচ্ছে তাপ মানে সামসমুখী বিক্রিয়া হবে। এই জিনিস ক্লাস 10-এ লাশ আতালিয়ার নীতি পড়ার সময় কত হাজার বার যে পড়ছি, মানে পড়তে পড়তে হয়ে গেছে তাপ উৎপাদের ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া। আচ্ছা এখানে কিছু বাংলা লাইনের কথাবার্তা আছে, একটু বোঝার জিনিস, কিন্তু এখন আসলে লাগবে না। বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হতে হলে বিক্রিয়ককে অবশ্যই একটা শক্তি বাধার মানে অতিক্রম করতে হবে। ধরো কিছু একটা জিনিস হবে, ওটার জন্য একটা ফোর্স তো অবভিয়াসলি দিতে হবে। ধরো তুমি সাকসেসফুল হতে চাও, তোমার তো অবভিয়াসলি পরিশ্রম করতে হবে। জিনিসগুলো সেরকম আর কি। শক্তির এই বাধাকে হচ্ছে শক্তি পর্বত বা এনার্জি হিট বলে। সক্রিয় অণুগুলোর মধ্যে পূর্বের বন্ধন ভাঙ্গন ও নতুন বন্ধন গঠনের এরূপ অবস্থাকে বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা বলে। তো এই যে সক্রিয় এই অবস্থান্তর অবস্থাকে হচ্ছে সক্রিয়ণকৃত জটিল গঠন অবস্থা বলা হয়। এগুলো লাগতেছে না। যদি বিক্রিয়কের স্থিতিশক্তি স্তর অপেক্ষা উৎপাদকের স্থিতিশক্তি স্তর নিচে হয় তবে সেটা হচ্ছে তাপ উৎপাদী, আর যদি উপরে হয় সেটা হচ্ছে বিক্রিয়া তাপ হারি। আর বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তি তাপমাত্রা হচ্ছে যে কি সক্রিয়ণ মাত্রা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার প্রভাবক নিয়ে পড়বো। আমি বলি এইটা তোমার হচ্ছে আসলে লাগবে, মানে সত্যিই লাগে। আর আমার মনে হয় যে পরীক্ষা আসুক না আসুক এই জিনিসটা একটু ধারণা থাকা উচিত যে প্রভাবকে আসলে মেনলি কাহিনীটা কি হয়। তো সরাসরি পড়ায় আসে আসলে। তো প্রভাবক জিনিসটা কি, যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিতি থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করবে। গতিক হচ্ছে যে কি বিক্রিয়া গতিটা হচ্ছে হ্রাস বৃদ্ধি করবে, বিক্রিয়া শেষে হচ্ছে নিজের গঠন ও ভরে অপরিবর্তিত থাকবে। মানে ও হেল্প করবে কিন্তু ও নিজে যেরকম ভালো মানুষ যেমন মানুষকে হেল্প করার পর যেরকম সেরকম থেকে যায়, ভালো মানুষ আজীবন সেরকম। প্রভাবক হচ্ছে যে অনেকটা তোমার ভালো মানুষ, আবার ভালোর মধ্যেও তো ধরো ভেজাল আছে, প্রভাবক জিনিসটাও সেরকম। তো বিক্রিয়া শেষে নিজের গঠন ও হচ্ছে যে কি ভরে অপরিবর্তিত থাকে, এগুলোকে হচ্ছে তোমার প্রভাবক বা অনুঘটক বলে। মানে ঘটকদের কাজ মেনলি কি, ধরো তোমার হাজব্যান্ড আর ওয়াইফ একটা কাপল মেট করে দেয়, এরপর ওর তার কোনো কাজ নেই, ওরকম আর কি। আচ্ছা বৈশিষ্ট্যগুলো একটু পড়বো। প্রধানত দুইটা বৈশিষ্ট্য আছে। প্রতিটা প্রভাবক সংশ্লিষ্ট বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে। দেখো সক্রিয়ণ শক্তি দন্তস আছে, হ্রাস বারান্ডাতে দন্তস আছে, বৃদ্ধি করে না, হ্রাস করে হ্রাস করে হ্রাস করে। আর নতুনভাবে হচ্ছে নিম্ন শক্তি ধারায় বা মেকানিজমে সংগঠিত হয়। প্রভাবক উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়াকে গতিবৃদ্ধি করবে। উভমুখী বিক্রিয়া কিন্তু হচ্ছে গতিবৃদ্ধি করবে, ঠিক আছে। এটাই আরো কিছু বৈশিষ্ট্য আছে। সাম্য যে অবস্থান সেটাকে হচ্ছে পরিবর্তন করতে পারবে না। ঘটক কি হচ্ছে তোমার ধরো মানে ফোর্স করতে পারবে না যে এটা করো বা ওইটা করো, ওইরকম। প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। একটি নির্দিষ্ট বিক্রিয়কের জন্য একটি নির্দিষ্ট প্রভাবক ব্যবহৃত হয়। মানে একটা বিক্রিয়ার জন্য তুমি 10-12টা প্রভাবক ইউজ করবে না, জাস্ট একটা নির্দিষ্ট প্রভাবকটাই ইউজ করবে। আর হচ্ছে যে বিক্রিয়া শেষে ওর কোনো ভর বা গঠনের কোনো পরিবর্তন ঘটবে না। সামান্য পরিমাণ প্রভাবককে বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে, নইলে পারবে নইলে হচ্ছে কম। সরলতম বিকল্প হিসেবে হচ্ছে যে সরলতম বিকল্প পথ হচ্ছে সৃষ্টি করে, যেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি হ্রাস করে।
সরলতম লাস্টের মানে সরল দন্তস্ব আছে, আর হ্রাস বানানটাতেও লাস্টের দন্তস্ব আছে, ঠিক আছে। এবার ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। দেখো যখন ধনাত্মক ওয়ার্ডটা বলতেছে তো অবভিয়াসলি পজিটিভিটি মানে বৃদ্ধি করবো, হ্যাঁ। তো বৃদ্ধি যেটা করতেছে সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। তো ম্যাঙ্গানিজ O2 হচ্ছে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। দেখো ম্যাঙ্গানিজ O2 কিন্তু, এটা একটু মাথায় রাখে, ম্যাঙ্গানিজ O2। আর ঋণাত্মক প্রভাব কি, অবভিয়াসলি ঋণাত্মক, যেহেতু গতি হ্রাস করবে, নেগেটিভিটি, তোমার নেগেটিভ মানুষজন যা করে আর কি লাইফে। তো ঋণাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে গ্লিসারিন, অ্যানিসল, H2SO4, H3PO4, ফসফরিক অ্যাসিড, এগুলো একটু মাথায় রাখতে হবে। ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যানিসল। এবার অটো প্রভাবক বা স্বপ্রভাবক কি, অটো নিজে নিজে। তো কোনো রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন পদার্থ একটি নিজে যখন প্রভাবকের ধর্মটা সম্পন্ন করে আর হচ্ছে যে গতিটা বৃদ্ধি করবে, তখন সেটাকে আমরা অটো প্রভাবক বলবো। তো এই ক্ষেত্রে যে ম্যাঙ্গানিজ 2+ ইউজ হয় আর কি বিক্রিয়াটার ক্ষেত্রে। একটু মাথায় রাখবা, যখন তোমার ম্যাঙ্গানিজ O2 হয় তখন ধনাত্মক হচ্ছে, যখন ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে তখন হচ্ছে অটো হচ্ছে। আমি মাথায় রাখছিলাম যে দেখো অটো বানানটাতে 2টা অক্ষর আছে, 2+ এর 2টা অক্ষর আছে। তো জাস্ট আয়নের কথা যখন বলছি তখন অটো প্রভাবক ইউজ করছি, ঠিক আছে। এবার সে আবিষ্ট প্রভাবক জিনিসটা কি, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে যখন তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে আবার কোনো বিক্রিয়া ঘটবে না, তখন সেটাকে হচ্ছে যে কি, তখন বিশেষ বিক্রিয়াকে পরের বিক্রিয়ার আবিষ্ট প্রভাবক বলে বা আবিষ্টন বলে। যেমন কি সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেন যখন বিক্রিয়া করব তখন আমাদের Na2SO4 উৎপন্ন হচ্ছে, কিন্তু যখন আবার Na3SO3 দ্বারা করব তখন হচ্ছে অক্সিজেন কোনো জারণ হচ্ছে না। এই যে জিনিসটা হচ্ছে, এই জন্য হচ্ছে যে কি Na2SO3টা হচ্ছে কি আবিষ্ট প্রভাবক, মানে দুইটা বিক্রিয়ার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে আর কি, এটাই। তো প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার কি, এই জিনিসটা হচ্ছে মেনলি যেসব রাসায়নিক পদ্ধতিতে উপস্থিত বা প্রভাবকের সহায়তায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, সেটা হচ্ছে প্রমোটার। মানে তোমার একটা প্রভাবক অলরেডি আছে, প্রভাবক যেন ওর আপন শক্তিতে জ্বলে ওঠে, সেজন্য কেউ একজন হেল্প করতেছে। তো এটাই, যেমন তোমার মোলিবেডানিয়াম যেটা, সেটা হচ্ছে যে কি ফেরাস প্রভাবকের সহায়ক, মানে N2+3H2, ওই যে তোমার হেবার পদ্ধতি যেটা অ্যামোনিয়ার সংশ্লেষণ 2NH3 উৎপন্ন হয়, তো এখানে ফেরাসের তোমার প্রভাব প্রমোটর হিসেবে মোলিবেডানাম থাকে, এটা মাথায় রাখবো। মোলিবেডানাম হচ্ছে কি মেনলি তোমার এখানে প্রমোটরটা। এবার প্রভাবক বিষ হচ্ছে যে কি তোমার একবার বন্ধ করে দিবে, নেগেটিভ আর বিষের মধ্যে একটু পার্থক্য আছে। নেগেটিভটা হচ্ছে গতি হ্রাস করে দিবে, আর যেটা তোমার বিষ সেটা হচ্ছে যে কি একদম হ্রাসপ্রাপ্ত হবে, একদম হচ্ছে একবার বন্ধ করে দিবে। এটা হচ্ছে প্রভাবক বিষ। তো উদাহরণগুলো দেখো, ধুলাবালি, সালফারের গুঁড়া, আর্সেনিক অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবক বিষ। যেমন হচ্ছে আর্সেনিক অক্সাইড উপস্থিতি থাকলে এটা নির্দিষ্ট বিক্রিয়ায় প্লাটিনাম হচ্ছে যে প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে হচ্ছে হ্রাস করে দিবে, এটা। S2O3 হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। দেখো গ্লিসারিন, সালফিউরিক অ্যাসিড, তারপর তোমার এদিকে অ্যানিসল, ফসফরিক অ্যাসিড, এগুলো কিন্তু তোমার মানে নেগেটিভ প্রভাবক ছিল, মানে ঋণাত্মক প্রভাবক ছিল। আর এখানে প্রভাবক বিষ হচ্ছে S2O3, সালফার অক্সাইড, এরপর আর্সেনিক অক্সাইড। দেখো সবগুলোতে হচ্ছে S ওয়ার্ডটা পাবা, সালফার S আছে, S2O3 আছে, প্রভাবক বিষ হচ্ছে S জিনিসটা আছে। সমসত্তন কিছু প্রভাব আছে, যে প্রভাবনের ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ায় সব পদার্থ একই ফেজ বা ভৌত অবস্থায় বর্তমান থাকে, তবে সেটা হচ্ছে সমসত্ব। তো গ্যাসীয় দশার ক্ষেত্রে হচ্ছে যে লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে নাইট্রিক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুমণ্ডলে অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইড জারণ ঘটে। SO2 এর সাথে O3 করবা, NO ইউজ করবা, 2SO3 উৎপন্ন হবে। এটা হচ্ছে সবগুলো দেখো গ্যাস গ্যাস গ্যাস, সবগুলো হচ্ছে গ্যাস। এবার তরল দশার ক্ষেত্রে কি হয়, তোমার সুক্রোজ বা ইকুচিনের আদ্র বিশ্লেষণে খনিজ অ্যাসিড প্রভাবক ব্যবহৃত হয়। মাথায় রাখবা যে তরল দশায় খনিজ অ্যাসিড প্রভাবক ইউজ হয়েছে, কোন অ্যাসিড প্রভাবক H+ কোথায় ইউজ হয়েছিল, মানে তরল দশার ক্ষেত্রে ইউজ হয়েছিল, কোন প্রভাবন, সমসত্তর প্রভাবন, একটু জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে দেখো সবগুলো হচ্ছে অ্যাকোয়াস। C12H22O11 এর সাথে H2O বিক্রিয়ায় C6H12O6 হয়েছে, আর C6H12O6, একটা হচ্ছে ফ্রুক্টোজ, একটা হচ্ছে গ্লুকোজ। ফ্রুক্টোজ আর গ্লুকোজ কিন্তু এক মানে দুজনের আইসোমার। তো এখানে অল অ্যাকোয়াস ইউজ হয়েছে, আর গ্যাসের ক্ষেত্রে অল গ্যাস ইউজ হয়েছে, এটা একটু মাথায় রাখবা। অসমত্ব কি হবে, যে প্রভাবনের ক্ষেত্রে প্রভাবকটি বিক্রিয়ক ও উৎপাদক ভিন্ন ভিন্ন দশা থাকবে, সেটা হচ্ছে অসমসত্তন প্রভাবন। তো এই ক্ষেত্রে প্রভাবক কঠিন দশা এবং বিক্রিয়ক তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে। এতক্ষণ আমরা বলছিলাম সব নইলে গ্যাস, সব নইলে অ্যাকোয়াস। এখন বলতেছি যে কি এখানে প্রভাবক কঠিন, কিন্তু বিক্রিয়ক হচ্ছে যে কি তরল বা দশা, তরল বা হচ্ছে গ্যাসীয়, যেটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। তো একটা উদাহরণ আছে যে সূক্ষ্ম প্লাটিনাম চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে সংস্পর্শ পদ্ধতিতে হচ্ছে SO2 জারণ ঘটে। আবার এখানে একটা কথা আছে যে ভেজিটেবল অয়েল, যেমন সয়াবিন তেল থেকে ডালডা বা মার্জারিন, দেখো তোমার কি হচ্ছে, মার্জারিন উৎপাদন হচ্ছে অসমসত্ব প্রভাবন। এখানে নিকেল বা প্লাটিনাম ধাতু
গুঁড়া ব্যবহৃত হয়। পরীক্ষায় কোশ্চেন আসবে মার্জারিনে তোমার কি ইউজ হয়, মার্জারিনের লাস্টে দন্তন আছে, দন্তন দিয়ে হচ্ছে নিকেল, এরকম কোশ্চেন আসবে। তোমার মেনলি রিয়াকশনটা দিয়ে দিবে না, বাংলা লাইন লিখে দিবে যে এরকম হবে, সালফারের সাথে সালফার অক্সাইড উৎপন্ন হলে ওইটা কী ধরনের বিক্রিয়া, কি তোমার প্রভাবক ইউজ হয়েছে, এই টাইপসের কথাবার্তা বেশি আসবে। তো আমি এগুলো সবগুলো একটু একসাথে লিখে রাখছিলাম। এই যে ধনাত্মক উদাহরণগুলো আছে MnO2, অটোর ক্ষেত্রে Mn2+, মানে ঋণাত্মকের ক্ষেত্রে গ্লিসারিন, অ্যানিসল, H2SO4, H3PO4, আবিষ্টের ক্ষেত্রে Na2SO3। এগুলো পড়াশোনা একটু চিন্তা করবো। আবিষ্ট বলতে আমরা কি বুঝেছিলাম, প্রভাবক, সহায়ক, মৌলিবেডেনাম, কিসের বিক্রিয়া ছিল, ফেরাসের সাথে যে মানে অ্যামোনিয়া সংশ্লেষণের বিক্রিয়া, প্রভাবকের বিষ H2O3, সালফার অক্সাইড, সালফারের গুঁড়া, তারপর ধুলাবাড়ি, ওগুলা। তো অ্যাস রিলেটেড যা কিছু ছিল প্রভাবকের বিষ, অসম সত্য প্রভাবন, যখন আমরা গ্যাসেও ইউজ করছি তখন অ্যানো, যখন তরল ইউজ করছি তখন খনিজ অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে H+। এদিকে কঠিনের ক্ষেত্রে বা কঠিন চর্বি মার্জারিনের ক্ষেত্রে দন্তন লাসে নিকেল, প্লাটিনাম ইউজ করছে, এই আর কি। আচ্ছা, এই অন্তর্বর্তী এত কিছু লাগে না। আচ্ছা, এখানে প্রভাবকের গুরুত্বের লাইনগুলো একটু লাগবে। হ্যাঁ, সামনে একটা ছক আছে, একটু ইম্পর্টেন্ট, একটু ধৈর্য সহকারে আমাদের পড়তে হবে আসলে। তো প্রভাবকের গুরুত্বর এগুলো না, মেইন পড়াগুলোতে আসি। পরিবেশ রসায়নে বায়ু দূষক সৃষ্টিতে অ্যানো গ্যাসের প্রভাবকীয় ভূমিকা আছে। আমি মানে নিজেকে জিজ্ঞাসা করতাম, বায়ু দূষক সম্পর্কে জানো? না জানি না, নো। বায়ু দূষক সম্পর্কে জানি না, নো। তবে অটোমোবাইল ক্যাটালিট কনভার্টারের প্লাটিনাম ধাতুর ভূমিকা হলো বায়ু দূষণ প্রতিরোধক যোদ্ধারূপে। প্লাটিনাম মেনলি কি কাজ করতেছে, বায়ু দূষণ প্রতিরোধক যোদ্ধা হিসেবে কাজ করতেছে। কিসের মধ্যে, অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে, ঠিক আছে। অটোমোবাইল ইঞ্জিনের নির্গমন পাইপের বর্জ্য গ্যাস থাকে, দহনমুক্ত হাইড্রোকার্বন, CO, NO ইত্যাদি, এগুলো হচ্ছে যে কি পরিবেশ দূষক। আর ক্যাটালাইটের কনভার্টারে এইসব দূষককে পানি, CO, N2 আর O2 গ্যাসে পরিণত করে। জাস্ট মাথায় রাখো, প্লাটিনামটা হচ্ছে অটোমোবাইলে ইউজ হয়, এটাই। রাসায়নিক শিল্পে ব্যবহৃত সবগুলো হচ্ছে অসমসত্তীয় বিক্রিয়া। আচ্ছা, এইবার এই ছকটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু পড়াই দিই। হ্যাঁ, দেখ, SO2+O3 যখন দিচ্ছি আমরা প্লাটিনাম B2O5 অথবা প্লাটিনাম প্রকোষ্ঠ দিয়ে ইউজ করা যায়। তো স্পর্শ পদ্ধতিতে H2SO4 ইউজ হচ্ছে, মানে H2SO4 দ্বিতীয় ধাপে হচ্ছে যেটা উৎপাদন হচ্ছে। আর ইউজটা কি রাসায়নিক সাইডে, দেখো সালফারে S আছে, প্লাটিনাম আর B2O5 দিছি, ভালো করতে দন্তস্ব স্পর্শ পদ্ধতি, সালফিউরিক অ্যাসিড, দন্তস্ব সবগুলো মিলে গেছে না, তো ওইটা। আর তোমার মানে প্রভাবকটা কি, প্লাটিনাম বা হচ্ছে B2O5। আরেকটা আছে প্লাটিনাম প্রকোষ্ঠ, আর অ্যানো দিলে হচ্ছে তোমার স্পর্শ মানে সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে তৈরি হয় আর কি। তারপর 4NH3+5O2 4NO6H2, এই বিক্রিয়াটার তোমার একটু রেঞ্জটা মাথায়, মানে সমাধানটা একটু মাথায় রাখতে হবে, 4546 4546 4546, হ্যাঁ 4546। প্লাটিনাম আর হচ্ছে RH টা ইউজ হয়, এটা হচ্ছে অসল পদ্ধতিতে HNO2 এর উৎপাদনে প্রথম ধাপে। তো আচ্ছা, সালফার ডাইঅক্সাইডের ওটা আমি স্পর্শ করো দিয়ে মাথায় রাখছি, মানে জিনিসটা আর কি, সালফারকে স্পর্শ করো। আর যেটা তোমার এখন অ্যানো দিয়ে করছি, এটা হচ্ছে যে আসনা দিয়ে মাথায় রাখছি আর কি। আসনা দিয়ে কেন মাথায় রাখছি, অসওয়াল্ড পদ্ধতিতে হচ্ছে যে কি নাইট্রিক অক্সাইড মানে নাইট্রিক অ্যাসিড যেটা, সেটা উৎপাদন হবে। তো না নাইট্রিক, তো প্লাটিনাম রোহনিয়াম, দেখো দেখো দুইটাতে প্লাটিনাম আছে। তো ওখানে কি বলছি, স্পর্শ করো, এখানে বলছে আসনা। তো এটার উদাহরণ উৎপাদন হচ্ছে বিস্ফোরক একটা ইউজ হয়। তারপর N2+H2O টুয়াইস NH3 অ্যামোনিয়া। এখানে প্রভাবক হিসেবে ফেরাস K2 আর হচ্ছে Al2O3 হয়। হেবার পদ্ধতিতে হচ্ছে তোমার NH3 উৎপাদন হবে, মানে অ্যামোনিয়া উৎপাদন হতো। এটা আহা দিয়ে মাথায় রাখতাম, আহা। অ্যামোনিয়া সংশ্লেষণ তোমার হচ্ছে হেবার পদ্ধতি। পদ্ধতির নামগুলো একটু মাথায় রাখা লাগে। স্পর্শ করো, আসো না, আহা। সার ও HNO3 উৎপাদন হয়। তারপর CH4+H2O CO3 এখানে নিকেল প্রভাবক ইউজ হবে। স্টিম রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস সংশ্লেষণ হচ্ছে H2 সংশ্লেষণ, নিকেল হচ্ছে H2 কে সংশ্লেষণ করতেছে, এটাই। আর সমসত্ত্ব বিক্রিয়াতে হচ্ছে তোমার বুঝতাম প্রোপিলিনটা হচ্ছে মৌলিবেডেনাম কমপ্লেক্সে করবে। আর এডিপো নাইট্রাইলটা হচ্ছে নিকেল অথবা ফসফেট ইউজ করে। দেখো এডিপো নাইট্রাইল বান্ডার, দেখো প আছে, দন্ত ন আছে, তো নিকেল নামগুলো মিলেছে। তারপর দেখো এগুলোর উদাহরণগুলো একটু মাথায় রাখো। দেখো মৌলিবেডেনাম যেটা মৌলি বেটানো, তো মৌলি বানানটাতে লস্কার লি আছে, প্রোপাইলিন বানানটাতে লস্কার লি আছে। তারপর এদিকে পলি ইউথ্রেন বানানটাতেও আছে দন্তন্য ল, পলিস্টার বানানটাতেও আছে লি, তাই না, মলি লিয়ে যা যা আছে সবগুলো এখানে পাচ্ছে। আর নিকেল ফসফরাস, দেখো নিকেলের দন্তন্য আছে, দন্তন্যতে নাইলন, এটা মাথায় রাখতে পারো। এবার নাই রশ্মিকার, ফাইবার বানানটাতে রশ্মিকার আছে,
ঠিক আছে, জিনিসটা মাথায় থাকবে তো না? আসন স্পর্শ করো, আসনা, আহা দিয়ে তুমি সবগুলা মানে পদ্ধতিগুলো মাথায় রাখবা। তারপর জাস্ট প্রভাবক, আচ্ছা কারেন্টটা চলে গেছে আসলে। আচ্ছা, তো আর এখানে হচ্ছে বিস্ফোরকটা ইউজ হবে সেটা, আর এগুলা তো দেখালামই। আচ্ছা, এখানে একটু একটু কথাবার্তা আছে। প্রভাবক হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যার উপস্থিতিতে বিক্রিয়ন শক্তি, সক্রিয়ণ শক্তিটা হ্রাস হবে, সরলতর সরলতর বিক্রিয়ার পথ, আর হচ্ছে যে সরলতর বিক্রিয়ার পথ প্রদান করে। প্রভাবক ব্যবহার করলে তা প্রকৃতপক্ষে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আবার পুনর্জন্ম প্রাপ্ত হবে। আবার মানে পুনর্জন্ম প্রাপ্ত হয় আর কি। আচ্ছা, জৈব প্রভাবক এনজাইম। এনজাইমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়ছিলাম, মাথায় আছে? সরি, বায়োলজিতে পড়ছিলাম, মাথায় আছে? এগুলো ভোলা যাবে না। এগুলো ভোলা না গিয়ে হচ্ছে যে কি আবার পড়তে হবে। যেমন হচ্ছে যে কার্যক্রম, সুনির্দিষ্ট কার্যক্রিয়া, সুনির্দিষ্ট, এগুলো একটু মাথায় রাখতে হবে। এনজাইম নিয়ে দেখছো এখানে কেমিস্ট্রিতেও চলে আসছে, তো খুব ইম্পর্টেন্ট টপিক। সর্বপ্রথম যে এনজাইমটা ইউজ হয় সেটা হচ্ছে জাইমেজ। হ্যাঁ, তো এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন হবে উচ্চ আণবিক ভরবিশিষ্ট নাইট্রোজেন যুক্ত। এনজাইম আর হচ্ছে দন্তনাস নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার টার্সিয়ারি প্রোটিন নামক জটিল পদার্থ। এনজাইম হচ্ছে প্রোটিন, আমরা পড়ছিলাম এগুলো সব বায়োলজিতে পড়া কথাবার্তা। পানি দিয়ে এরা কলার তৈরি করবে, কার্যকরী জৈব প্রভাবক। কলা কৌশল আছে অনেক কিছু, হাবিজাবি লাগতেছে না। ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে জাইমেস, আমি মাথায় রাখতাম জামাই, জামাই হচ্ছে যে জাইমেস, আর এদিকে রসই দিয়ে হচ্ছে যে ইস্ট। ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে, ইস্ট হচ্ছে উদ্ভিদ কোষ থেকে নিঃসৃত জাইমেস এনজাইম গ্লুকোজে বিয়োজিত করে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড কে মানে উৎপন্ন করবে সেটা হচ্ছে যে কি জাইমেস উৎপন্ন করে। অথবা জাল দিয়ে মাথায় রাখতে পারো, যত জাইমেস যত হচ্ছে অ্যালকোহল মানে অ্যালকোহলটা উৎপন্ন হবে। আর সয়াবিনে উপস্থিত ইউরেস এনজাইম ইউরিয়াকে বিয়োজিত করেছে NH3 CO2 উৎপন্ন হবে। তো অ্যামোনিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কিসের? সয়াবিন হচ্ছে কি ইউরেস দিয়ে। সয়াবিনের দন্তস্ব আছে, দেখো ইউরেস বানাতে লাস্টে দন্তস্ব আছে, তো ইউরেসের দন্তস্ব দিয়ে হচ্ছে সয়াবিন। তো রাসায়নিক বিক্রিয়ার সমঅবস্থা, কোনো বহুমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। 80% হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, আর ঘনমাত্রা হ্রাস পেয়ে 20% হচ্ছে যে হয়, তো হালকা বেগুনি কালারের হয়। এগুলো লাগতেছে না, হালকা বেগুনি টেগুনি। আর হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন উৎপন্ন হবে 128/53 I2, এগুলো গেছে। আচ্ছা, এই যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুব মাথায়, খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক সাম্যাবস্থা বৈশিষ্ট্য, সাম্য স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, ভূমিকার অসুস্থ, এই জিনিসটা দিয়ে মাথায় রাখতে পারে। স্থায়িত্ব, সুগমতা, অসম্পূর্ণ, দেখো বিক্রিয়া কিন্তু অসম্পূর্ণ থাকবে, আর প্রভাবকের ভূমিকাহীনতা, এই কথা চারটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে। ভুল করা যাবে না, ভেঙে ছুটে 10 বার পড়ো, সমস্যা নেই, কিন্তু এইটা থেকে MCQ আসার সম্ভাবনা বেশি থাকে আর কি। এগুলো লাগতেছে না, রিয়াকশন টেকশন নিয়ে বহুত কথাবার্তা আছে। কোনো বিক্রিয়ার সম্পূর্ণ হলো সামাঙ্কের মান শূন্য অথবা হচ্ছে অসীম হতো, নইলে শূন্য হতো, নইলে অসীম হতো, এটা দেখছে। আর প্রভাবকের ভূমিকাহীনতা, বিক্রিয়ক উৎপাদক কোনোটার হচ্ছে যে ঘনমাত্রা পরিবর্তন ঘটবে না, এই জন্য ভূমিকাহীনতা আর কি। আচ্ছা, এগুলো অনেক কথাবার্তা আছে। এবার আসে আমাদের লা শাতেলিয়ার নীতি। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় হচ্ছে লা শাতেলিয়ার নীতিটা একটু বুঝবো। কোনো বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক, যেমন হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যাবস্থা ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে হচ্ছে নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থা পরিবর্তন হয়, তবে সাম্যধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। কিন্তু তাপমাত্রা পরিবর্তিত হলে সাম্যধ্রুবকের মানেরও পরিবর্তনটা ঘটে আর কি। মেইন কথাবার্তা হচ্ছে তোমার তাপমাত্রাটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে এটাই মানে ধরো কোনো একটা জিনিস সাম্যাবস্থায় আছে, ওটা একটু চেঞ্জ করে আবার সাম্যাবস্থা আনতে চাচ্ছি, তো ওইটা এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে হচ্ছে নিয়ামকের যে পরিবর্তন সেটার ফলাফলটা প্রশমিত হয়। দুই দিকে তোমার ব্যালেন্সটা রাখতে হবে, এটাই বোঝাচ্ছে আর কি, দুই দিকে ব্যালেন্স থাকা লাগবে। তো সাম্যাবস্থায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব আছে অনেক। কেবল তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সাম্যধ্রুবকের মান পরিবর্তন হয়। ঘনমাত্রা পরিবর্তন ও চাপের পরিবর্তন সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে, কিন্তু সেসব ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান আবার স্থির থাকতে হবে। এই লাইনগুলো একটু তোমার মানে ইম্পর্টেন্ট আর কি। এর কারণ ব্যাখ্যার জন্য বিক্রিয়ার তাপ গুরুত্ববহ। তো হেবার পদ্ধতিতে আমরা কি করি বলছিলাম,
আহা অ্যামোনিয়া হচ্ছে যে কি তোমার মানে তৈরি করা আর কি। তো N2 গ্যাস আর H2 গ্যাস থেকে হচ্ছে NH3 গ্যাস উৎপন্নের যে পদ্ধতি সেটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। এখন তাপ উৎপাদীর ক্ষেত্রে আমরা কি বলছি, ডেলাইচের মানে ঋণাত্মক হবে বলছি, আরেকটা বলছে তাপ উৎপন্ন হবে। তো N2 প্লাস 3H2 এর ক্ষেত্রে 2NH3 উৎপন্ন হচ্ছে, আর তাপ উৎপন্ন কত হচ্ছে 92.2 কিলো জুল। হ্যাঁ, তো ডেলাইচের মান হচ্ছে -92.2 কিলো জুল। আমরা ডেলাইচের মান কিভাবে বের করি, উৎপাদ থেকে হচ্ছে বিক্রিয়কের মানটা মানে বিয়োগ করে দিই। এই ক্ষেত্রে কি হয়, আমরা কি বলছিলাম যে সম্মুখী বিক্রিয়া তার হচ্ছে তাপ উৎপাদী, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি হিসেবে ইউজ হয়। মানে সম্মুখের এটা হচ্ছে তাপ উৎপাদী আর পিছনের এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তা আমরা যখন তাপ দিব, হ্যাঁ তাপ দিলে হচ্ছে কি হবে, আরো উৎপন্ন হবে, মানে আরো উৎপন্ন হওয়ার কথা না, যেহেতু তাপ উৎপাদী। তো আমাদের কি যখন সাম্যাবস্থা নিতে হবে, তো যখন তাপ বাড়াচ্ছে তখন ওই বিক্রিয়াটা পিছনে আসতে হবে না, পশ্চাৎমুখী বিক্রিয়া। এটাই তো। আবার এদিকে আসো দেখো, মানে সালফারের যেটা 2SO2 প্লাস O3 2SO3 ড্যালেজ এর মান হচ্ছে -19.6। এটাও সেম জিনিস, তাপ উৎপাদী বিক্রিয়া। যখন তাপ দিব তখন হচ্ছে পশ্চাৎমুখী, তাপমাত্রা বাড়ালে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। এখন এখানে কিছু কথাবার্তা আছে। কেসি হচ্ছে যে কি উৎপাদ, ভাগ হচ্ছে বিক্রিয়ক। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে হচ্ছে কেসি এর মান হ্রাস পাবে। কেসি কি বলছে, আমরা উৎপাদ বাই বিক্রিয়ক না, তো তাপ যখন উৎপন্ন হচ্ছে তখন জিনিসটা কি তোমার বিক্রিয়ক হচ্ছে যে কি N2 প্লাস 3H2, 4 মোলের কথাবার্তা বলতেছি। তো তোমার টেম্পারেচার দিচ্ছে, টেম্পারেচার যখন দিচ্ছি মানে তোমার ভাগ যখন বড় মান দিয়ে করছে, তাহলে মানটা তো অবশ্যই কম হবে না, কেসির মানটা কমে যাচ্ছে না, উৎপাদের তুলনায় এটার মানটা কম। তো ওইটাই যে কেসি এর মান হচ্ছে হ্রাস পাবে। তো এখানে কিছু মানে লাসাতিনের নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় প্রযুক্ত তাপ শক্তি একটি অতিরিক্ত উৎপাদ উৎপন্ন করে। পশ্চাৎমুখী বিক্রিয়া সহ নতুন সাম্যাবস্থায় হচ্ছে যে কি উৎপাদের বিযোজন ঘটার কারণে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, বিক্রিয়ার পশ্চাৎমুখী হয় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, তাই কেসি এর মান হ্রাস পায়। দেখো আমরা বলতেছি কেসি হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক। হ্যাঁ, এখন যখন তোমার পশ্চাৎমুখী হচ্ছে, এই সাইডেরটা হচ্ছে তোমার বিক্রিয়ক, এই সাইডেরটা হচ্ছে তোমার উৎপাদ। তো যখন তোমার পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে, অবভিয়াসলি বিক্রিয়কের পরিমাণ বাড়তেছে। তো এটা দেখো কেসির সাথে বিক্রিয়কের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না, তো বিক্রিয়ক যখন বাড়তেছে তখন কেসির মান অবভিয়াসলি হ্রাস পাবে। তো এটাই তো। এবার সে তাপ হারি, যেহেতু তোমার বিক্রিয়কে মানে তাপ উৎপাদিত বিক্রিয়কের মান কারণে হচ্ছে তোমার কেসির মান হ্রাস পাচ্ছে, তাহলে তাপ হারিতে অবভিয়াসলি সেটা বাড়বে। তো এটাই N2O4 55.3 কিলো জুলের 2NO2 হয়। তো NO2 উৎপাদ বাই হচ্ছে বিক্রিয়ক, তো NO2 স্কয়ার পাওয়ার হিসেবে মানে তোমার এই যে মোলটা সহগ যেটা সেটা হচ্ছে পাওয়ারে চলে আসে। তো NO2 স্কয়ার আর দিকে হচ্ছে N2O4, তো ভাগ করবো। এটা যে বিক্রিয়ক থেকে নতুন উৎপাদ সৃষ্টি হওয়ার সময় হচ্ছে যে কি তোমার উৎপাদের পরিমাণ বাড়বে, আর হচ্ছে সম্মুখী হওয়ায় তোমার বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে, তাই হচ্ছে কেসির মান হ্রাস পাবে। দেখো কেসির হচ্ছে উৎপাদের সাথে সমানুপাতিক সম্পর্ক, তো উৎপাদ যখন বাড়তেছে তখন কেসির মান অবভিয়াসলি বাড়বে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কাহিনী আসলে কি হয়েছিল। তাপমাত্রার উপর সামুদ্রিকদের নির্ভরশীলতা ব্যাখ্যার জন্য বিজ্ঞানে ব্যান্ড হফ একটা সমীকরণ দিছে। যে এই সমীকরণটা দিছে, তো এটা হচ্ছে একটা সরলরেখা হবে। দেখো তাপ হারির ক্ষেত্রে নিচে নামবে, তাপ উৎপাদকের ক্ষেত্রে হচ্ছে উপরে বাড়বে। 1/T এর একটা গ্রাফটা আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপ হারি বিক্রিয়ার সামুদ্রিক কেপি এর মান হচ্ছে বাড়বে আর কি। আচ্ছা, কোনটা প্রভাবক গ্রিড, AS2O3 L2O3 কোনো কিছু পড়ি না, MnO2 কি পড়ছিলাম ধনাত্মক, ম্যাঙ্গানিজ 2+ কি পড়ছিলাম অটো প্রভাবক, আর নিকেল কি পড়ছি মার্জারিনে ইউজ করছিলাম অসমসত্ব যে প্রভাবন সেটাতে ইউজ করছিলাম। এই এই কথাটা আর কয়বার বলবো বলো, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যদ্রব্যকের মান হ্রাস পায়। তাপমাত্রা তো তাপ উৎপাদিত একটা তোমার উদাহরণ ছিল N2+2NH3, NH3 এর উৎপাদনটা হ্রাস পাবে। এই কেমিস্ট্রিতে এই জিনিসটাই পেয়ে এক কথা 500 বার লেখা আছে বইয়ে, 500 বার। আচ্ছা, কেপিক্যাল টু কেসি বাই আরটিডিএল এগুলো কি, এগুলো সামনে আমরা পড়বো, তাও একটু জাস্ট পড়াই। ডেলেনের মান যখন 0 হবে তখন কেপিআই আর কেসি সমান হবে, ডেলেনের মান যখন 0 থেকে বড় হবে তখন কেপি বড় হবে। কথাবার্তা তো ঠিকই আছে, ডেলেনের মান যদি ধর তোমার স্কয়ার হয়েছে তাহলে কেপি এর মান বেড়ে যাবে না, কারণ কেসির সাথে তো তোমার কিছু একটা মান গুণ করা। তারপর ডেলেনের মান যদি 0 থেকে কম হয়, নেগেটিভ হয়, নেগেটিভ হলে তো কেসির মানটা বেড়ে যাবে অবভিয়াসলি। ধরো কেসির মানটা পজিটিভ, হ্যাঁ 5 ধরো, আর ডেলেনের মানটা নেগেটিভ, তো 5 এর সাথে কিছু একটা নেগেটিভ রেঞ্জের মান গুণ করলে তো অবভিয়াসলি নেগেটিভ হবে, তাহলে কেপির মানটা কমে যাবে না, এটাই তো। তা আরেকটা জিনিস মাথায় রাখি, tan−3 থেকে tan³ এর মধ্যে যখন রেঞ্জটা থাকে তখন ওটা সাম্যাবস্থায় থাকতে চাই, যে মোলার সামুদ্রিক কেসি এর মানটা যদি এটা থেকে কমে যায় তাহলে বিক্রিয়া ঘটাতে চাই না, এটা থেকে বেড়ে যায় তাহলে সে বিক্রিয়া ঘটাতে চায়। tan−3 থেকে tan³, হ্যাঁ। তো চাপের প্রভাব কি, তোমার মেন কথা হচ্ছে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। সিরিয়াসলি কথাবার্তা, যে তোমার ভারী হলে সেখানে ভারী থেকে তো তোমার কমের দিকে যায়, যেহেতু তুমি একটা দাড়ি পাল্লার মধ্যে
যখন তুমি কিছু একটা মাপার চেষ্টা করো। তো এখানে লিখছে যদি বিক্রিয়কের অপেক্ষা উৎপাদে গ্যাসের মোল সংখ্যা বেশি হয় তখন আবদ্ধ পাত্রে একই আয়তনের চেয়ে চাপ বাড়ে, যেসব ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস পায়। PCl5 PCl3 তোমার দেখো 1 মোল, এখানে 1+1 2 মোল। তো যখন আমরা তোমার প্রেশার বাড়াবো তাহলে অবশ্যই এদিক থেকে এদিকে যাবে, তাই না? 2 থেকে 1 এর দিকে যাবে। তাহলে কি হবে, চাপ বাড়ালে হচ্ছে উৎপাদ হ্রাস পাবে। চাপের প্রভাব উৎপাদের মোল কম হলে তখন কি হবে, দেখো যেসব বিক্রিয়ক অপেক্ষা উৎপাদ গ্যাসের মোল সংখ্যা বেশি হয় সেখানে হচ্ছে চাপ সামনের দিকে অগ্রসর হবে। দেখো এখানে 1 আর 3 4 4 2, তো 4 যেহেতু 4 থেকে 2 এর দিকে যাবে না, তাহলে কি সম্মুখমুখী বিক্রিয়া হবে না যখন আমরা চাপ বাড়তেছি। এটা তোমার মেনলি মানে বিক্রিয়কে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটার উপর নির্ভর করতেছে যে সামনে যাবে না পিছনে যাবে। অ্যামিলিয় সংশ্লেষণের ক্ষেত্রে বিক্রিয়কের অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা কম, অবশ্যই উৎপাদ হচ্ছে 2 মোল আর বিক্রিয়ক হচ্ছে 4 মোল। এর ফলে হচ্ছে আবদ্ধ পাত্রের একই আয়তনের চাপ হচ্ছে কমে যাবে, আর সাম্যাবস্থায় চাপ বাড়ালে অ্যামোনিয়ার হচ্ছে উৎপাদন বেড়ে যায়। এগুলো গেছে। কোনটা হচ্ছে সাম্যাবস্থায় বৈশিষ্ট্য, আমরা পড়ছিলাম প্রভাবক ভূমিকাহীনতা। কি কি পড়ছিলাম, বিক্রিয়ক অসম্পূর্ণতা থাকবে, সামনে স্থায়িত্ব থাকবে, উভয় দিকে সুগমতা থাকবে। এই তিনটা যেহেতু উত্তর পেয়ে গেছে, তাহলে এটার আমরা পড়ি না কথা, তাহলে এটা হচ্ছে যে উত্তর। একটু পরীক্ষা হলে পড়ার সময় কোশ্চেনটা ভালো মতো পড়বা, বৈশিষ্ট্য 9 লিখছে না বৈশিষ্ট্য আছে লিখছে, এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, আর সমান হলে তো কোনো প্রভাবই নেই, যেমন 2H আয়রন ক্ষেত্রে H2+I2 কনস্ট্যান্ট অলরেডি আছে, সেটা তো একটু চেঞ্জ করবো। ভালো মানুষ ভালো হিসেবে থাকতে দিলে সমস্যাটা কি। ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রা বাড়ালে হচ্ছে কিছু মানে সাম্যের ডানে বা বামে বিক্রিয়া দ্বারা কিছু উৎপাদন হ্রাস হবে, আর হ্রাস করলে হচ্ছে যে তোমার সাম্যের সিস্টেমে ডান বা বামের দিকে হ্রাসকৃত উৎপাদন কিছুটা বাড়বে। ঘনমাত্রা এটা না, মানে উৎপাদক সরাবো নইলে বিক্রিয়ক সরাবো, এটা আর কি। অ্যামোনিয়া গ্যাসের আসলে তাপমাত্রা বাড়ালে তোমার যে পশ্চাৎমুখী বিক্রিয়া হয় এটা একটু মাথায় রাখা লাগে। হ্যাঁ, আর কিছু আহামরি লাগে না এখানে। ডেলাইচের মানে একটু থাকো। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে, ঘনমাত্রা হচ্ছে তোমার দেখো বিক্রিয়কের বাড়াচ্ছে উৎপাদন না, তো বিক্রিয়কের যখন ঘনমাত্রা বাড়াচ্ছে তাহলে সাম্যাবস্থায় বাম দিকে যাবে না, তাই না? বামের দিকে তো যাবে। আমি মাথায় রাখতাম বদ বিক্রিয়ক বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বদ হচ্ছে বাম দিকে যাবে। বদের বিক্রিয়ক বদ বাম দিকে যাবে, শেষ। এগুলো টেম্পারেচারগুলো মাথায় রাখতে পারো, লাগবে না আসলে। অ্যামোনিয়া উৎপাদনটা তাপ উৎপাদন, এগুলো তো পড়ছি। এই কথাটা দেখো এখন এখন মধ্যে 50 বার বলা শেষ। আচ্ছা, প্রভাবকের ওখানে ফেরাসগুলোর সাথে তোমার কিছু প্রভাবক মানে ইউজ হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, অ্যালটো হচ্ছে দেখো ম্যাগনেসিয়ামে 12, তারপর অ্যালুমিনিয়াম হচ্ছে 13 পারমাণবিক সংখ্যা, সিলিকন হচ্ছে 14, তো 12 13 14 হচ্ছে ফেরাসের সাথে তোমার প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক প্রমোটর হিসেবে কাজ করে। আর 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। লাভজনক যখন আমার কথাবার্তা আছে, আমি জাস্ট এগুলো একসাথে লিখে রাখলাম। আসলে অ্যামোনিয়া জিনিসটা বুঝছো খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা। N2+3 দিব, ফেরাস তোমার প্রভাবক হিসেবে কাজ করবে, টয়েস NH3 12 13 14 যেগুলো আছে অক্সাইড সেগুলো হচ্ছে প্রভাবক প্রমোটর হিসেবে কাজ করবে। 200 অ্যাটমসফিয়ার অত্যনুকূল চাপ হবে, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার 35 থেকে 40% অ্যামোনিয়া তো যখন তৈরি করতে চাবো তখন 200 থেকে 300 অ্যাটমসফিয়ার লাগবে, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস লাগবে। আর গলিত ম্যাগনেসিয়াম অক্সাইড Al2O3 সিলিকন অক্সাইড বলছিলাম। ফেরাস হচ্ছে প্রভাবক, আর এই যে পুরো বিক্রিয়াটা সেটা হচ্ছে কি হেবার পদ্ধতি। সালফিউরিক অ্যাসিড বলছিলাম স্পর্শ করো, স্পর্শ পদ্ধতিতে হয়। তো এটা তোমার তাপ উৎপাদী প্রক্রিয়া উভয়মুখী, ঠিক আছে। তো এখানে আমরা ভ্যানেডিয়াম B2O5 আর নিষ্ক্রিয় SiO2 জালিকা রূপে হচ্ছে যে কি তোমার উৎপাদক হিসেবে ইউজ করবো। ওই যে ছকটা যেটা পড়ছি, ছকটা একটু মাথায় রাখলেই হবে। তো H2SO4 যে 3টা ধাপ সেগুলো হচ্ছে তাপ উৎপাদী, মানে হচ্ছে তাপ তোমার মানে উৎপন্ন হবে আর কি। এই যে এখানে লিখছে আমি তোমার রিঅ্যাকশনটা, H2SO4 উৎপাদন স্পর্শ পদ্ধতিতে তোমার প্রভাবক হিসেবে প্লাটিনাম অথবা B2O5 উৎপন্ন হবে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় সিলিকা লাগবে। 3/4 সিস্টেম 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, উভয়মুখী আর তাপ উৎপাদী 3টা ধাপে হয়। আর 1.7 অ্যাটমসফিয়ারে তোমার 99.5% অ্যাসিড জারিত হয়। একটু জাস্ট দেখে নাও, হ্যাঁ, একবার জাস্ট মাথার মধ্যে সেট করে ফেলো। 1 2 3 4 5 শেষ। আচ্ছা, নরওয়ের রসায়নবিদ গোল্ডবার্গ আর হচ্ছে যে পিবার্গ উভয়মুখী বিক্রিয়ার যে সাম্যাবস্থার উপর একটা পরীক্ষা পর্যবেক্ষণ করছে, এগুলাই কথাবার্তা। তো একটা পর্যবেক্ষণ করে একটা সূত্র দিছে, সূত্রটা কি দিছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের অর্থাৎ সক্রিয় ভরের হচ্ছে সমানুপাতিক হবে। এটাই মানে যে বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলো হচ্ছে সক্রিয় ভরের সমানুপাতিক হয়। কথাটা কি লিখছে বোঝার দরকার নাই, জাস্ট কেসি এর যে মানটা সেটা একটু মাথায় রাখিও, একটু করে দেখে নিবা। কেসি কে হচ্ছে যে কি মোলার সামাঙ্ক বা সামধ্রুবক বলে, সামধ্রুবকের কেসের কোনো কিন্তু দেখো ধ্রুবক কেসি এর কিন্তু কোনো একক নেই। আমরা বলি দুনিয়ার যত ধ্রুবক আছে ম্যাক্সিমামই তোমার হচ্ছে যে কি মানে একক থাকে না,
আবার কিছু কিছু থাকে, কিন্তু এই যে কেমিস্ট্রি যেগুলো কে, কেবি, কেডাব্লিউ, এগুলো কোনোটা কিন্তু একক নেই। আবার বিক্রিয়ার হারের কিন্তু একক ছিল, মোলার ইনভার্স 1, এস ইনভার্স 1। আচ্ছা, সাম্য ধ্রুবক নিয়ে কথাবার্তা আছে। সাম্য ধ্রুবক দুই প্রকার, মোলার সাম্য ধ্রুবক কেসি, আর আংশিকটা হচ্ছে কেপি। আচ্ছা, কেসি জিনিসটা কি? কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা ভরক্রিয়ার সূত্র মতে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা গুণফল ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল করছে মানে অনুপাত করছে মোলার সাম্য ধ্রুবক করবো। মানে উৎপাদ জাস্ট এ বাই এ ইন্টু এ বি, মানে উৎপাদের পরিমাণকে ওইটার কেমনে বুঝাইতাম, মোলের সংখ্যাটাকে তোমার পরিমাণ দিয়ে হচ্ছে গুণ করে দিছে আর কি। তো জাস্ট উৎপাদ বাই বিক্রিয়ক দিবা, যেগুলো হচ্ছে তোমার ওখানে সহগ হিসেবে ছিল সেগুলোকে পাওয়ারে তুলে দিবা, শেষ। কেপির ক্ষেত্রে সেম কথাবার্তা, চাপের একটা বিষয় আসে। তো এটা কেপি আর কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না। দেখো জিনিসটা কি মিলে, উৎপাদ বাই বিক্রিয়ক, হ্যাঁ। তো যে কোনো একটা যদি তুমি জিরো ধরো তাহলে হচ্ছে শূন্য হতে হলে উৎপাদের পরিমাণ শূন্য হতে হবে। তো উৎপাদের পরিমাণ শূন্য হলে হচ্ছে যে কি তোমার ওটা অসম্ভব হয়ে যাচ্ছে। আবার যদি বিক্রিয়কের পরিমাণ শূন্য হয়, তুমি জাস্ট মানটা বসায় দেখো উৎপাদ বাই বিক্রিয়ক। তো উৎপাদের মান হচ্ছে যখন তুমি শূন্য বসাচ্ছ তখন ওটা আলটিমেটলি তোমার জিরো হয়ে যাচ্ছে। আবার যখন বিক্রিয়কের মান শূন্য বসাচ্ছ তখন কি হয়ে যাচ্ছে, তখন ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো অসীম হতে হলে বিক্রিয়কের পরিমাণ শূন্য হয়। তো এখন কোনো একটা রিয়াকশন হওয়ার জন্য উৎপাদ বা বিক্রিয়ক শূন্য হতে পারবে? অবশ্যই হতে পারবে না। তো কখনো হচ্ছে যে কেপি কেসি এর মান শূন্য হতে পারে, অসীম হতে পারে না, এটাই। তো কেপি ইকুয়াল টু কেসি আর মান, আচ্ছা কেপি আর কেসি এর মান কখন হচ্ছে সমান হবে? দেখো PCl5 এক আছে, এখানে 2 আছে, তো 2 থেকে 1 গেলে 1 হবে না। 2SO2 2SO2 প্লাস O2, 2 আর 1 3। তো আর এখানে 2, 2 থেকে 3 গেলে তোমার কি -1 হবে না, 0 হচ্ছে না। তারপর এখানে 3 আর 1 4, এখানে 2, 2 থেকে হচ্ছে 4। সবসময় উৎপাদ থেকে হচ্ছে যে কি বিক্রিয়কটা বিয়োগ করবা, তাহলে হচ্ছে 4 থেকে 2 গেলে, সরি 2 থেকে 4 গেলে -2 হয়। আর H2I2 এখানে 1 1 2, আর দিকে 2 2 থেকে 2 গেলে 0। অবশ্যই কেপি আর কেসি এর মান কখন সমান হবে? H2 প্লাস I2। দেখো 2 ওই সূত্রটা কি, কেপি ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন এর মান 0, যখন দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তো ডেল এন মানে RT টু দি পাওয়ার ডেল এন ইকুয়াল টু, ডেল এন এর মান যখন 0 হচ্ছে তখন 1 হচ্ছে, তো কেপি ইকুয়াল টু কেসি হচ্ছে না, এটাই। একটাই উদাহরণ আছে H2 প্লাস I2 এর ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি হয়। কেসি এর এককের ইয়াটা মাথায় রাখতে পারো, মোল এন ইনভার্স 1 এর উপর ডেল এনটা পাওয়ার দিয়ে দিব। এখানে আমার কথা বলতেছে, দেখো নিচে কোন প্রক্রিয়ায় কেপি আর কেসি এর সম্পর্কটা সঠিক। দেখো এখানে 4 মোল আছে, 4 মোল থেকে 2 মোল, 2 থেকে 4 গেলে -2, তাহলে পাওয়ার হচ্ছে -2 থাকতে হবে। এই যে কেপি ইকুয়াল টু কেসি RT ডেল এন -1। আচ্ছা কেপি আগে ছিল, মানে সূত্রটা লেখার সময় অনেকে ভুল করে যে কেপি আগে ছিল নাকি কেসি আগে ছিল, মানে সূত্রটা কি কেসি ইকুয়াল টু কেপি RT স্কয়ার ছিল নাকি কেপি ইকুয়াল টু কেসি RT স্কয়ার ছিল। তো প্রিয়াঙ্কা চোপড়া একজন ইন্ডিয়ান নায়িকা আছে, ওটা দিয়ে মাথায় রাখিও, প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কার নামটা পি আছে। তো সূত্রতে আমরা ফার্স্টে কেপি ছিল, তারপর কেসি ইকুয়াল টু RT শেষ। আচ্ছা এগুলো লাগতেছে না, এখানেও লাগতেছে না। আচ্ছা একটা ম্যাথ আছে 39.3 ছিল, উত্তর শেষ। অঙ্কটা করতে পারো, একটু লেন্দি, কিন্তু দরকার নাই আর কি, তুমি এত কষ্ট করার দরকার আছে, মাথায় উত্তরটা মুখস্থ রেখে দাও। ওই সূত্রটা দিয়েই ওই যে উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদের যে মানগুলো সেগুলো স্কয়ার হিসাবে করবা, মানে বিক্রিয়াটা আগে লিখবা, তারপর স্কয়ার হিসেবে, আর নিচে হচ্ছে গুণ করে দিবা, শেষ। আচ্ছা এখানে হচ্ছে তোমার 3 মোল, আর এখানে 2 মোল, 3 থেকে 2 গেলে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যেটা আছে কেপি ইকুয়াল টু কেসি RT, শেষ। কেসি এর মান যখন বেশি মানে কেসি এর মান যখন বেশি হবে তখন হচ্ছে যে কি তোমার সম্মুখমুখী হবে, আর কেসি এর মান যখন কম হবে তখন সম্মুখমুখী হবে না, পশ্চাৎমুখী হবে। আর যদি সমান হয়ে যায় তাহলে সাম্যাবস্থায় পৌঁছে গেছে। আচ্ছা অনেকে আছে যে তোমার এরকম একটু কাবিল টাইপসের হয়, কিউসির মান বাড়লে তোমার সাম্যাবস্থা হবে পশ্চাৎমুখী, একটু প্যাচ লাগে। আমার মনে হয় যে কোনো এটা মাথায় রাখো, এটা বাড়লে কি হয়, এটা কমলে কি হয়, তাহলে ওটার উল্টাটা। ধরো কেসি এর মান তোমার বাড়লে হচ্ছে যে সম্মুখমুখী, কেসি এর মান তাহলে কমলে হচ্ছে পশ্চাৎমুখী, এভাবে মাথায় রাখো। এটা এভাবে মাথায় রাখিও না যে কেসি এর মান বাড়লে তোমার সম্মুখী, কিউসির মান বাড়লে হচ্ছে তোমার পশ্চাৎমুখী, তখন আবার পরীক্ষা হলো গুলাই ফেলবা। জিনিসটা হচ্ছে যে কি না গুলানোর চেষ্টা করবা, না গুলানোর চেষ্টা করবা। দেখছে অ্যামোনিয়ার মানে H2 আর I2 এর সাথে বিক্রিয়া কি হবে, সর্বদা গতিশীল স্টিম সিস্টেমটা স্থির থাকবে না, বিক্রিয়া শেষে উৎপাদ হবে। এটা তো তিনটাই হবে, তিনটাই। আচ্ছা এটা একটু দেখো, এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তোমাদেরকে একটা জিনিস বলি, কেপি কেসি যে ম্যাথগুলো সেগুলো সবসময় গ্যাসের ক্ষেত্রে হয়। কিসের ক্ষেত্রে হবে? অলওয়েজ গ্যাসের ক্ষেত্রে। তো এখানে দেখো কেসি এর রাশিমালা ক্যালসিয়াম কার্বনেট ইউজ করছি, ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে যে গ্যাস উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে দেখো এগুলো যে সলিড সলিড না, তাহলে এটা লাগবে না। আমরা কি বলছি, কেসি ইকুয়াল টু উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদের হচ্ছে কি গ্যাস টেস কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা উত্তর হবে, এগুলো উৎপন্ন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি লিখে রাখছি কেসি অলওয়েজ ফর হচ্ছে গ্যাস।
এবার পদ্ধতিতে এনএসসি তে ফেরাস ইউজ হয়েছে, প্রোমোটার হিসেবে কি হয়েছে, মোলিবেডেনাম ইউজ হয়েছে, নিকেল কিসে ইউজ হয়েছে, মার্জারিনে। এভাবে লিখে রাখবা, 4টা অপশন পড়বা। ক্যামোনোফোর অক্সালিক রিডাকশন অটোপ্রভাবক, ম্যাঙ্গানিজ 2+ অটোপ্রভাবক। কেসের তাৎপর্য ব্যক্তির দিক ঘনমাত্রা, হ্যাঁ ঠিক আছে পাইছি, ব্যক্তির দিক ঘনমাত্রা, 3টা ওয়ার্ড পাইছি। এই যে পানির আয়নিক গুণফল, এটা হচ্ছে কোলারাস বা হেডেলার বিশুদ্ধ পানির পরিবাহিতা মানে নির্ণয় করছে। তো অতি বিশুদ্ধ পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। এই যে মানে বিদ্যুৎ পরিবহন এই জিনিসটা, পানি যে নিজে নিজের একটা ঋণাত্মক আর মানে ধনাত্মক আয়নের যে একটা সম্পর্ক আর কি, যে পোলার অণু পানি অণু নিজেই অতি স্বল্প মাত্রায় আয়নিত হয়ে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন, যেমন হাইড্রোনিয়াম আয়ন H2O+ আর হাইড্রোক্সিন আয়ন উৎপন্ন করে। এটাকে হচ্ছে অটো আয়নিক জিনিসটা বলতেছে। তো পানি হচ্ছে KW কে হচ্ছে পানির আয়নিক গুণফল বলা হয়। তো দুটা বিষয় জানতে পারবো, যে প্রথমত সম্মুখী আর পশ্চাৎমুখী উভয় বিক্রিয়া দ্রুত চলে, আর দ্বিতীয়ত হচ্ছে যে কি সাম্যের অবস্থান হচ্ছে বামে দ্রুততম প্রান্তীয় অবস্থায় থাকে, অতি স্বল্প সংখ্যক H2 অণু আয়নিত হয়ে H2O+ আয়ন ও OH- আয়ন উৎপন্ন করে। লাগেছে 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1.0 × 10^4। তো তোমার H2O+ এর যদি আয়নিক গুণফল বলে তাহলে 1.0 × 10^7, এভাবে আর কি। 25°C বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা 55.5 ml হয়, এটা একটু মাথায় রাখবা। এগুলা গেছে। এটা তোমার তাপহারী বিক্রিয়া, মেইনলি তাপহারীতে কি হচ্ছে, তোমার হচ্ছে তাপ শোষিত হয় আর কি। পানি অটো আয়নিক বা হচ্ছে আয়নিক, এটা হচ্ছে তাপহারী। এই যে H2S এর ক্ষেত্রে তোমার তাপ দিচ্ছি, তাহলে H2O+ আর OH- ΔH এমন পজিটিভ হবে, এটা। আচ্ছা এখানে তাপমাত্রার ক্ষেত্রে একটু মাথায় রাখা লাগে, জাস্ট এই লাস্টের দুটো মাথায় রাখিও, 50, 54, 187, 50 মানে ওইভাবে একটু মাথায় রাখবে আর কি। আর যখন তুমি আমরা জেনারেলি পড়ছিলাম 25°C, তখন কি হয়েছিল 1.0 × 10^15, হ্যাঁ 25, 50। তো দেখো 25, 50-এর ক্ষেত্রে 54, তো 25 আর 50-এর মাঝখানে 30 আছে, তো 30-এর রেঞ্জটা মোটামুটি 25 থেকে একটু বেশি হবে, কিন্তু 50 থেকে কম হবে। আবার দেখো 100টা সবচেয়ে বেশি, তাহলে পরীক্ষা হলে যেটা তুমি সবচেয়ে বেশি মান পাবা সেটা হচ্ছে 100°C ছিল, এভাবে মাথায় রাখিও। আচ্ছা পানির আয়নিক ধ্রুবক কেডি আর আয়নিক গুণফল কিন্তু এক না, একটু মাথায় রাখতে হবে। আর বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা 50.5 মোলার নিউমারেস পান। বিশুদ্ধ পানিতে তোমার মানে আয়নের ইয়াটা একটু সমান হয়, H2O+ আর OH- √/KW সমান হচ্ছে 10^7। তো 100°C তুমি বলছিলাম 8.7 × 10^4, যে কোনো বিশুদ্ধ তাপমাত্রায় হচ্ছে যে কি পানি প্রশম বা নিরপেক্ষ হয়, এর জন্যই হয় আর কি। তো অম্লীয় দ্রবণ বা তোমার ক্ষারীয় দ্রবণ করতে চাইলে H2O+ এর মান যখন আমরা বাড়াবো তখন হচ্ছে সেটা অম্লীয় দ্রবণ হবে, আর H2O+ এর মান আর OH- এর মানটা যখন সমান হবে তখন নিরপেক্ষ। তো ক্ষারীয় ক্ষেত্রে OH- বাড়বে, এটা আমরা পড়ি না। ক্ষার হচ্ছে যে মানে হাইড্রক্সিল আয়নটা দান করে, আর অম্লীয় হচ্ছে H+ দান করে। তো H+ যখন বাড়বে তখন অম্লীয় হবে, আর যখন ক্ষারীয় হবে তখন OH- বাড়বে। একটু নামগুলো দেখে নিও কোনটা কি নাম। এই যে KW আর KD কিন্তু সেম না, এটাই। আচ্ছা পরের পার্টটা হচ্ছে আমরা আরেকটা রেকর্ড করব। তো এর মাধ্যমে হচ্ছে যে কি প্রথম পার্ট শেষ। আর হচ্ছে বেশি বেশি পড়াশোনার মধ্যে থাকো, মোবাইল টোবাইল একটু কম টিপবা, জাস্ট ক্লাস করতে চাইলে ক্লাস করার জন্য হচ্ছে যে টিপবা, আর ফ্রেন্ডের একটু জানাবা ইনশাল্লাহ। তোমাদের কাছে এটা একটু রিকোয়েস্ট থাকবে, আপু জুনিয়র দেখেও বলবা টলবা। তো এই আর কি, এখন বলার দরকার নেই, আগে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া আর কি। অনেক অনেক দোয়া রইলো। আর সেকেন্ড পার্টটা রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি তোমাদের ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, পিস।